ইরান এবং আমেরিকা ইসরায়েলের সাথে যে যুদ্ধটা হচ্ছে, এটার সাথে পুরো গ্লোবাল পাওয়ার স্ট্রাকচারের এবং অবশ্যই বর্তমান ওয়ার্ল্ড অর্ডারেরও সম্পর্ক আছে। 9/11 পর থেকে তথাকথিত ওয়ার অন টেরর শুরু হয়েছে, তখন থেকেই এই ওয়ার্ল্ড অর্ডার কলাপস করছে। এটাও আসলে ওই যে খ্রিস্টানদের ঐক্যবদ্ধ হওয়ার যে ব্যাপারটা, ওরা কি পুরা মুসলিম ওয়ার্ল্ডের সাথে এটা মানে ধর্মযুদ্ধ টাইপের সাথে তুলনা করতে হ্যাঁ, চাচ্ছে? আপনি তার বই দেখেন, তার বইতে পরিষ্কার লেখাই আছে যে আমেরিকান ক্রুসেড। সৌদি রাজতন্ত্র কোন হিসেবে সুন্নি ভাই? আফগান যুদ্ধের সময় ইরান কার পক্ষে ছিল? আমেরিকার পক্ষে। যে কারণে আয়াতুল্লাহ ফাদলুল্লাহর জানাজায় কিন্তু সৌদি আরবও তাদের প্রতিনিধি পাঠিয়েছিল। সো আয়াতুল্লাহ ফাদলুল্লাহর অনুসারী কিন্তু হিজবুল্লাহ। জায়নিজমের কিন্তু যারা অর্থোডক্স জিউ, রাবাইদের বক্তব্য শুনছি, যারা জায়নিজদের বিরোধিতা করছে। না, ইরান তার পারমাণবিক আকাঙ্ক্ষাকে পুরোপুরি সারেন্ডার করে ফেলবে এটা আমার কাছে বিশ্বাস হয় না। যুদ্ধের ময়দানে সরাসরি সব সত্য স্বীকার করে ফেলতে হবে এমন কোনো কথা নাই। অ্যাকচুয়ালি যুদ্ধের গ্রেটার অবজেক্টিভ হচ্ছে এই যে যেটাকে আমরা শাম বা লেভান্ট হিসাবে চিনি, এই জায়গাটাতে ইসরায়েল তার সীমানা বাড়াতে চায়, যেটাকে গ্রেটার ইসরায়েল প্ল্যান আমরা বলি। এই ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান মুসলিম সৈন্যরাই জেরুজালেম দখল করেছিল ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করতে। কাজী নজরুল ইসলামও ওই ফোর্সে ছিলেন। সলিউশন আল্লাহ নিজে বলেছে, আবার জানাতে ফেরত যাওয়া, মুক্তি একদিকেই, মক্কার দিকে। আসসালামু আলাইকুম। আই হ্যাভ পলিটিক্সের তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। আমি সালমান সাইদ। বেসিক্যালি আমাদের পলিটিক্সের প্রতি যে হেট্রেডটা, সেটা এতদিন দেশীয় লেভেলে ছিল। আমরা এর আগে দুজন অ্যাক্টিভিস্টের সাথে বাংলাদেশের বড় ২ টা গ্রুপ, ২ টা দলের অ্যাক্টিভিস্টের সাথে কথা বলেছি। আজকে আমাদের হেট্রেডটাকে আমরা ইন্টারন্যাশনাল লেভেলে ছড়িয়ে দিতে চাচ্ছি এবং সেটার জন্যই আমাদের সাথে আছেন পলিটিক্যাল অ্যানালিস্ট আ শেখ ওমর ভাই। এবং শেখ ওমর ভাই বেসিক্যালি একটা বইয়েরও লেখক, আন্ডারস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল পলিটিক্স। তো আমরা আজকে ওমর ভাইয়ের সাথেই আমাদের ইন্টারন্যাশনাল পলিটিক্সের যাত্রাকে শুরু করতে যাচ্ছি। আ ধন্যবাদ সালমান, আপনাকে আমাকে আপনাদের শোতে ডাকার জন্য। ভাই, ১ম এই যদি আপনার বইয়ের ইসের থেকে আসি, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টারন্যাশনাল পলিটিক্স, বইয়ের আন্ডারস্ট্যান্ডিং ইন্টারন্যাশনাল পলিটিক্স। তো এখন আমাদের দর্শকদের বলেন বা ফেসবুকে বলেন, যাবতীয় মানুষের কিন্তু যারা পলিটিক্যালি অ্যাওয়্যার, তারা সবাই হচ্ছে তাদের ফোকাসটা একদম কেন্দ্রীভূত হয়ে আছে আপনার হচ্ছে ইরানের যুদ্ধের দিকে। তো এই যুদ্ধ নিয়ে মিডল ইস্টের পলিটিক্স নিয়ে আমাদেরকে যদি একটু বলতেন। আ ইরানের যে যুদ্ধটা বর্তমানে চলছে, এটা আসলে আমরা যদি গ্লোবাল পার্সপেক্টিভ থেকে না দেখি, তাহলে আমরা কখনোই এটাতে কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং এ আসতে পারবো না। এই আন্ডারস্ট্যান্ডিং দ্য ইন্টারন্যাশনাল পলিটিক্স, এই বইটা লেখার মূল উদ্দেশ্য হচ্ছে যেকোনো ইস্যুতে, ইরান হোক, গাজা হোক, কিংবা ইভেন বাংলাদেশ হোক, যেকোনো ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইস্যুতে যেন আমরা একটা ব্রডার পার্সপেক্টিভ দেখি এবং আ পৃথিবীর বর্তমান যে পাওয়ার স্ট্রাকচার, গ্লোবাল পাওয়ার স্ট্রাকচার, সেটাকে মাথায় রেখে, ওয়ার্ল্ড অর্ডারকে মাথায় রেখে আমরা যেন পরিস্থিতিগুলো এনালাইসিস করতে পারি। কারণ আমরা যদি এটাকে শুধুমাত্র আ রিজিওনাল কনটেক্সটে দেখতে যাই, তাহলে হয়তো আমরা ভুল কনক্লুশনের দিকে যাব। সো ওই পার্সপেক্টিভ দেওয়ার জন্যই অ্যাকচুয়ালি ওই বইটা লেখা। এবং এখানেও আমি বলব যে ইরান এবং আ ইয়ের সাথে, আমেরিকা ইসরায়েলের সাথে যে যুদ্ধটা হচ্ছে, এটার সাথে পুরো গ্লোবাল পাওয়ার স্ট্রাকচারের সম্পর্ক আছে এবং অবশ্যই বর্তমান ওয়ার্ল্ড অর্ডারেরও সম্পর্ক আছে। মানে আপনি বলতে চাচ্ছেন হচ্ছে যে ইরান, ইসরায়েল, আমেরিকার যে যুদ্ধটা, এটা আসলে একটা বিচ্ছিন্ন কোনো যুদ্ধ না। এটা একটা ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জের একটা অংশ। তো সেটাকে যদি আরেকটু বিশ্লেষণ করতেন, সেটা কি আসলে? সেই স্ট্রাকচারটা কি? বা এই যুদ্ধের মাধ্যমে সেখানে আসলে কি অ্যাচিভ করতে চায়? আচ্ছা, আমি ওয়ার্ল্ড অর্ডার চেঞ্জ হবে সেটা বলতে চাচ্ছি না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এটা পার্ট অফ ওয়ার্ল্ড অর্ডার। সো আমি তাহলে একটু ওয়ার্ল্ড অর্ডারটাকে ব্যাখ্যা করার মধ্যে চলে আসি। যেটাকে এই যে বর্তমান পশ্চিমা বিশ্ব রুল বেসড অর্ডার বলছে, যেটা অবশ্য ভেনেজুয়েলার ঘটনার পর যেটা ব্যাপকভাবে চ্যালেঞ্জড হয়েছে। বরং আমি মনে করি যে যখন 1/11 এর পর থেকে, সরি 9/11 এর পর থেকে তথাকথিত ওয়ার অন টেরর শুরু হয়েছে, তখন থেকেই এই ওয়ার্ল্ড অর্ডার আসলে কলাপস করছে। সো আমরা এটার জন্য একটু পেছনের দিকে যেতে হবে যে ওয়ার্ল্ড অর্ডারটা আসলে কি? বর্তমান যে বিশ্ব ব্যবস্থা আমরা দেখতে পাচ্ছি, এটার সূচনা হচ্ছে ইউরোপে ১৬৪৮ সালের ট্রিটি অফ ওয়েস্টফালিয়া দিয়ে। তো সেই শান্তি চুক্তি বা ট্রিটি অফ ওয়েস্টফালিয়া কেন হয়েছিল, সেটার একটু ব্যাকগ্রাউন্ডের দিকে আমাদেরকে যেতে হবে যে ১৬৪৮ সালের আগের পরিস্থিতি কী ছিল? আমরা যদি দেখি যে এর আগ পর্যন্ত আ পৃথিবীতে সুপার পাওয়ার ছিল আ ই ই ইসলামিক খিলাফত, যেটা হচ্ছে তখন তুরস্কের উসমানিয়া খিলাফতের দ্বারা প্রতিনিধিত্ব করা হতো। সো উসমানিয়ারা এমনভাবে ইউরোপের বিভিন্ন অঞ্চলগুলো জয় করে নিচ্ছিল যে ইউরোপের যে ছোট, ছোট রাজ্যগুলো ছিল, তারা প্রচণ্ড ভীত হয়ে পড়ে যে
তাদের আদৌ রাজত্ব বা ডমিন্যান্স সেখানে থাকে কিনা। সো এখানে আমি আর এটাও একটু বলে নিব যে ওই সময়ে ইউরোপে এখনকার মতো একীভূত রাষ্ট্র কাঠামো ছিল না। অর্থাৎ ইভেন টেরিটরিটাও ডিফাইন্ড ছিল না যে এটাতে আসলে কি পোপের আ কর্তৃত্ব থাকবে নাকি হচ্ছে রাজার কর্তৃত্ব থাকবে নাকি যিনি ফিউডাল লর্ড তখন যেহেতু সামন্ত ব্যবস্থা ছিল সামন্ত প্রভুর ইয়ে থাকবে, কর্তৃত্ব থাকবে। ইভেন একটা জায়গাতে দেখা যেত একজন প্রজাকে বা একটা সাবজেক্টকে ওই পোপের কাছেও লায়াবল থাকতে হইতো, রাজার কাছেও থাকতে হইতো, ফিউডাল লর্ডের কাছেও থাকতে হইতো। সো একই জায়গায় দেখা যেত যে ৩টা জুরিসডিকশন কার্যকর ছিল। আবার দেখা যেত যে এই রাজারা একে অপরের সঙ্গে যুদ্ধ করত, ফিউডাল লর্ডরা যুদ্ধ করত। সো এই পরিস্থিতিতে ইউরোপের যারা চিন্তাবিদ কিংবা ইউরোপের যারা রাজা তারা একটা জিনিস বুঝতে পারল যে তারা যদি এভাবে আ বিচ্ছিন্ন থাকে, বিভক্ত থাকে, তাহলে তারা কখনোই এই যে সুপার পাওয়ার উসমানিয়া খিলাফত এটার সঙ্গে তারা লড়াই করে পারবে না। বরং পুরো ইউরোপ তাদের আ ই হাতছাড়া হয়ে যাবে। এবং তার আগে ১৬৪৮ সালের আগে প্রায় ৩০ বছর তারা একটা যুদ্ধ করে। যেটা ইউরোপের সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধ বলা হয় যে দামি 30 ইয়ার্স ওয়ার। এটা মূলত জার্মানিতে শুরু হয়েছিল। কিন্তু এটা ছিল মূলত এই যে ইউরোপের এই ছোট, ছোট বিভিন্ন রাজ্য, ফিউডাল লর্ড তাদের মানে মধ্যে। সো এটা ইউরোপের একদম পূর্বে বসে থাকা যে অটোমান সাম্রাজ্য, যে হচ্ছে যে ইসলামিক ওয়ার্ল্ড এবং মিডল ইস্ট এবং এশিয়ার সাথে সংযুক্ত ছিল, ওইটার সঙ্গে ওয়েস্টার্ন ইউরোপের একটা লড়াই এক্সাক্টলি, যেটার শুরুটা। এক্সাক্টলি। কারণ হচ্ছে ততদিনে তুর্কি খিলাফত ইউরোপের বেশ কিছু অংশ দখল করে নিয়েছিল। তা খিলাফতের অংশ হয়ে গিয়েছিল ওগুলো। সো আমরা যেটা বলতে চাচ্ছি যে ৩০ বছরব্যাপী যুদ্ধের সমাপ্তিটা হয়েছিল এই আন্ডারস্ট্যান্ডিং এর উপরে যে ওটা খুবই ডেভাস্টেটিং একটা যুদ্ধ ছিল এবং সেখানে অনেক হতাহত হয়েছিল, অনেক ধ্বংসযজ্ঞ হয়েছিল এবং বলা হয় যে আধুনিক পৃথিবীর ইউরোপের সবচেয়ে ধ্বংসাত্মক যুদ্ধ ছিল এই ৩০ বছরব্যাপী যুদ্ধ। সো ওটার পরে ওয়েস্টফালিয়াতে যে শান্তি চুক্তিটা হয় সেখানে এইটা সেটেলড হয়, ২ টা জিনিস সেটেলড হয় যে প্রথমত একজন আ রাজা তার টেরিটরির ভিতরে সার্বভৌম থাকবেন। অর্থাৎ জাতিরাষ্ট্রের। অর্থাৎ আমার একটা বর্ডার থাকবে, এটার ভিতরে আমার এই জাতিরাষ্ট্রটা এটা আমি সিকিউর থাকবো। মানে মডার্ন যে ম্যাপের কনসেপ্ট এক্সাক্টলি। জাতিরাষ্ট্রের যে কনসেপ্ট ন্যাশনাল স্টেট এটার মাধ্যমে সূচনা হয়। আরেকটা হচ্ছে যে আন্তর্জাতিক সমস্যাগুলো এই ম্যাপের যে রা দেশ নির্ধারণ করলাম, এই একটা দেশের সঙ্গে আরেকটা দেশের যে সমস্যা হবে, এটা শান্তিপূর্ণ আলাপ আলোচনার মাধ্যমে হচ্ছে একটা সমাধান করতে হবে। সো এই ২ টা জিনিস অর্থাৎ তারা এটাকে বলা হয় যে আন্তর্জাতিক সম্মেলন বা কংগ্রেসের যে সূচনাটা সেটা এখান থেকে। তার আগেও ইউরোপে আ একটা ডমিন্যান্ট চিন্তা ছিল যেটাকে বলা হয় আ রেস রেস পাবলিকা ক্রিশ্চিয়ানিয়া। রেস পাবলিকা ক্রিশ্চিয়ানি যেটা থেকে যে রিপাবলিকের ধারণা এসেছে সেটা হচ্ছে এরকম যে আ ইউরোপের খ্রিস্টান আ রাজারা বা সামন্ত প্রভুরা একে অপর থেকে আলাদা থাকলেও তারা একটা কমন এন্টিটি। তারা একটা কমন ক্রিশ্চিয়ান কমিউনিটি। এই যে কনসেপ্ট এটাকেই কিন্তু ক্রুসেডের সময় ব্যবহার করেছিল। ক্রুসেডের ডাক দেওয়া হয়েছিল এই চিন্তা থেকে যে ইউরোপের সমস্ত যে ছোট, ছোট রাজা বা সামন্ত প্রভু আছে তারা সবাই মিলে হচ্ছে ইয়ের বিরুদ্ধে আব্বাসীয়দের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং সেখান থেকে হচ্ছে তাদের পবিত্র ভূমি সেটা রক্ষা করবে। সো এইটা ইউরোপের এই যারা আ রাজনৈতিক চিন্তক তারা সবচেয়ে বড় ধাক্কাটা খান যখন ইস্তাম্বুলের পতন হয়। কারণ আপনি জানেন যে সেটা ছিল ইউরোপের দীর্ঘদিন এটা ইউরোপের মূল কেন্দ্র বা আ ইউরোপিয়ান সাম্রাজ্যগুলোর রাজধানী। সো ইস্তাম্বুল কনস্টান্টিনোপলের যখন ১৪৫৩ সালে আম উসমানীয় সুলতান মোহাম্মদ আল ফাতেহ তিনি যখন ওটা বিজয় করে নেন, তখনই খ্রিস্টান ওয়ার্ল্ড একটা প্রচণ্ড ধাক্কা খায় এবং তখনই আসলে একটা চুক্তির চেষ্টা করা হয়েছিল ১০ বছর পরে ১৪৬৩-১৪৬৪ সালে তখন বোহেমিয়া বলা হতো ওই রাজ্যটাকে। তখন মানে এখনকার চেক চেক প্রজাতন্ত্রের একজন রাজা জর্জ তিনি ১ম এটা হচ্ছে উদ্যোগ নিয়েছিলেন যে খ্রিস্টান রাষ্ট্রগুলোকে একত্রিত করার এটা জন্য। আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করি। মনে করেন যে আমরা তো ১৬৪৫ সালে এলাম। এটার সাথে আসলে এই না, যুদ্ধের না আমি আসছি। তো ওই যে আ খ্রিস্টানদের ঐক্যবদ্ধ হওয়ার যে চিন্তাটা, সেটা থেকে হচ্ছে তার মানে আপনি বলতে চাচ্ছেন এখন যে যুদ্ধটা হচ্ছে, এটাও আসলে ওই যে খ্রিস্টানদের ঐক্যবদ্ধ হওয়ার যে ব্যাপারটা, ওরা কি পুরা মুসলিম ওয়ার্ল্ডের সাথে একটা মানে ধর্মযুদ্ধ টাইপের সাথে তুলনা করতে হ্যাঁ, চাচ্ছেন? আপনি যদি আমেরিকার বর্তমান যে প্রতিরক্ষামন্ত্রী বা যেটার নাম তারা এখন দিয়েছে যুদ্ধ মন্ত্রণালয়, তার বই দেখেন, তার বইতে পরিষ্কার লেখাই আছে যে আমেরিকান ক্রুসেড। কিন্তু এইটা কি আসলেই সত্যি? আমাদের প্রশ্নটা হচ্ছে যে মনে করেন যে এটা তো মনে করেন যে
ধর্মযুদ্ধের আড়ালে অন্য কোনো এজেন্ট থাকে, সেটা সে- আসলেই ধর্মযুদ্ধ। এখানে তো ক্যাপিটালিজম একটা বিগ ইস্যু, ওয়েস্টার্ন ক্যাপিটালিজম, সেদিকে আমি যাচ্ছি পরে। কিন্তু ক্রুসেড শব্দটা সরাসরি ব্যবহার করা হয়েছে। ওয়ার অ্যান্ড টেররের নাম যে এটা যে একটা ক্রুসেড, এটা জর্জ ডব্লিউ বুশ নিজেই ঘোষণা দিয়েছেন। এবং 9/11-এর জাস্ট 5 দিন পর 16ই সেপ্টেম্বর 2001 তিনি একদম অফিসিয়াল বক্তৃতায়, এখনও এটা হোয়াইট হাউসের ওয়েবসাইটে পাওয়া যায়। তিনি বলেছেন যে ওয়ার অন টেরর হচ্ছে একটা ক্রুসেড। সো এখনও যিনি আমেরিকার যুদ্ধমন্ত্রী আছেন তিনিও বলছেন এটা ক্রুসেড, এবং তিনি তো পরিষ্কারভাবে বলেছেন, অফিসিয়াল ব্রিফিংয়ে বলেছেন যে ইরানের মতো যেগুলো যারা প্রফেটিক ইসলামিক ডেলিউশনে বিশ্বাস করে তাদের কাছে পারমাণবিক বোমা থাকতে পারে না। সো এরপরে এটাকে ক্রুসেড না বলার সুযোগ কতটুকু থাকে? এর মধ্যে তাদের যে বর্তমান আইডিওলজি ক্যাপিটালিজম, সেটার অবশ্যই বিভিন্ন চাওয়া পাওয়ার আছে, সেটার বিভিন্ন অবজেক্টিভস আছে। কিন্তু মোটা দাগে এটা হচ্ছে সেই ক্রুসেডের কন্টিনিউশন, যেটাতে তারা পরাজিত হয়েছিল। সো এই জন্যই আমি এত ব্যাকগ্রাউন্ডের দিকে যেতে চাচ্ছি। তারপর তখন এটাকে তারা নাম দেয় হচ্ছে কনসার্ট অফ ইউরোপিয়ানস, এই 1648 সালের পরে। এবং বিশেষত 1815 সালে ভিয়েনা কনফারেন্সের পর এই আহ, এটা হচ্ছে নতুন কমিউনিটি আকারে একে একে আসতে থাকে। আচ্ছা, so বেসিক্যালি আপনি বলতে চাচ্ছেন যে ওই যে আহ, মানে কনস্টান্টিনোপল বা উসমানী খিলাফতের বিরুদ্ধে ইউরোপিয়ানদের একীভূত হওয়াটা ওইটাই যুগ যুগ ধরে চলে আসছে, তাই এই ওইটা প্রসেসে থেকেই আন্তর্জাতিক সংগঠন, এটা থেকে আমি বলতে চাচ্ছিলাম যে এরপরে লিগ অফ নেশনস এবং এরপর জাতিসংঘ। এই যে এখন জাতিসংঘ ভিত্তিক যে ওয়ার্ল্ড অর্ডার, হ্যাঁ এটার সূচনা হচ্ছে সেই পুরো 1648 পুরো সালে। পৃথিবীর মানচিত্রটাকে একটা পোলারাইজেশন করে ফেলছেন, যেখানে আর কি একটা একটা প্রান্তে হচ্ছে যে আপনি ইসলামিস্ট, যেটা আপনি ওই যে একটা খুব সুন্দর কথা বলছেন, প্রফেটিক ইসলামিক ডেলিউশনস আমি বলি নাই, প্রফেটিক হ্যাঁ। ইসলামিক ডিলিউশন, এই এই এটা এই হচ্ছে পক্ষে হচ্ছে যে ইসলাম এবং বাকি পক্ষে হচ্ছে যে ক্রুসেড। হ্যাঁ, এখন এই যে আপনার বাইপোলার পৃথিবী আপনি তৈরি মানে বলতেছেন যেটা, এইটার এগেনস্টে আপনি হচ্ছে যে মানে এইটার পার্সপেক্টিভে এই অ্যাঙ্গেল থেকে আপনি ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারকে কিভাবে ব্যাখ্যা দেব? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের, আপনি ভালো প্রশ্ন করেছেন। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে আমরা এমনিতেও আসতাম। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ক্ষেত্রে আপনি দেখুন যে যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, সো তো এটার আগে আমাদের অবশ্যই একটু ইয়েটা গ্লোবাল পাওয়ার স্ট্রাকচারটা একটু ব্যাখ্যা করে নিলে সুবিধা হবে। পৃথিবীতে এটা এই জন্য যে কারণ এই দ্বন্দ্বটাই ছিল সুপার পাওয়ার হওয়ার দ্বন্দ্ব। সো গ্লোবাল পাওয়ার স্ট্রাকচার বলতে বোঝায় যে পৃথিবীতে যে রাষ্ট্রগুলো আছে সেগুলোর একটা হায়ারার্কি আছে। যেমন এই মুহূর্তে আমরা যদি বলি যে পৃথিবীর লিডিং স্টেট কোনটা, সবাই বলবে যে ওকে এটা আমেরিকা। সো এটা কবে থেকে আমেরিকা? যে এটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে আমেরিকা। তার তার আগে আগে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে ঠিক না, এটা আসলে যখন কোল্ড ওয়ারে সোভিয়েত ইউনিয়ন যখন ভেঙে গেল, ইউএসএসআর ভেঙে গেল, তখন বললো। এর আগে কিন্তু আমরা বাইপোলার একটা পৃথিবী জানতাম, যে একটা না, পোল হচ্ছে ওয়াশিংটন ভিত্তিক পোল, ওয়াশিংটন ভিত্তিক পোল, আর একটা হচ্ছে মস্কো ভিত্তিক। আচ্ছা, আচ্ছা, সেটা আ রা সোভিয়েত ইউনিয়ন তখন ছিল একটা রাইভাল পাওয়ার। সো সুপার পাওয়ার থাকার অর্থ এই না যে রাইভাল পাওয়ার থাকবে না। সো এইজন্যই আমি বলতে চাচ্ছিলাম যে এই আনসারটা করার আগে আমার আসলে গ্লোবাল পাওয়ার স্ট্রাকচারটা বোঝানো উচিত। গ্লোবাল পাওয়ার স্ট্রাকচারে সবার উপরে থাকে একটা লিডিং স্টেট, সুপার পাওয়ার। সো এইটা এখন থেকে, এখনকার সময় তা না। একেবারে সেই আ ইয়ের ঈসা আলাইহিস সালামের জন্মের আগে থেকে। 1947 সালে কি সেই লিডিং স্টেটটা আসলে অটোম্যানরা ছিল? মানে এক্সাক্টলি তার বিরুদ্ধে অন্যরা ঐক্যবদ্ধ হয়েছে। সো এটা একেবারে আমরা পৃথিবীর প্রথম সুপার পাওয়ার। মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু পারস্যের, মানে বর্তমান ইরানের সাইরাস দি গ্রেট। এবং অধিকাংশ মুফাসসির যেটা বলেন যে ইনি হচ্ছে পবিত্র কোরআনে যাকে জুলকারনাইন বলা হয়েছে, এবং পবিত্র কোরআনেও কিন্তু তার সম্বন্ধে বলা হয়েছে যে আমি তাকে শক্তি দিয়েছিলাম এবং সব ধরনের উপায় উপকরণ দিয়েছিলাম। সো কোরআনের ওয়ার্ড যে আমি তাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছিলাম, সেটা থেকেও বোঝা যায় যে জুলকারনাইন ওই সময় পৃথিবীতে সবচেয়ে ডমিনেন্ট পাওয়ার ছিলেন। সো জুলকারনাইন ছিল নিশ্চিতভাবে জুলকারনাইনের সাইডে হ্যাঁ, এটা 100% নিশ্চয়তার সঙ্গে বলা যাবে না। কিন্তু অধিকাংশ মুফাসসির সেটা বলেছেন। এবং ২ টা সেপারেটলিও যদি আমি বলি, জুলকারনাইনও সুপার পাওয়ার ছিলেন এবং সাইরাসও সুপার পাওয়ার ছিলেন। সো এরপরে পরবর্তীতে আমরা দেখেছি যে মিশরীয়রা একসময় সুপার পাওয়ার ছিল। তার পরবর্তীতে দেখেছে রোমানরা সুপার পাওয়ার ছিল, এবং রোমানরা যখন সুপার পাওয়ার ছিল তাদের রাইভাল ছিল পার্সিয়ানরা। না, পূর্ববর্তীতে আর কি। আচ্ছা, মানে ইজিপশিয়ানরা তো হ্যাঁ, সরি, হ্যাঁ, ইজিপশিয়ানরা তার আগে। আচ্ছা, আর রোমানরা যখন সুপার পাওয়ার তখন পার্সিয়ানরা, এটা বিফোর ইসলাম, তখন পার্সিয়ানরা ছিল তাদের রাইভাল পাওয়ার। তারপর যখন
ইসলামী খিলাফা প্রতিষ্ঠিত হয়, রাশিদিন খিলাফা, খিলাফায়ে রাশেদা এবং উমাইয়াদের আমলে তারা দ্রুতই সুপার পাওয়ার হয়ে যায় এবং তাদের রাইভাল হয়ে যায় হচ্ছে ইউরোপিয়ানরা। যেটা আমরা দেখি যে আব্বাসীয়দের আমলে তারা ক্রুসেডের মাধ্যমে চেষ্টা করে একটা ডমিনেন্স নেওয়ার। কিছু দূর ওই সময় আব্বাসীয় খিলাফার সেন্ট্রাল কর্তৃত্ব কিছুটা দুর্বল হয়ে যাওয়ার কারণে টু সাম এক্সটেন্ট তারা পেয়েছিল, ডমিনেন্স পেয়েছিল। কিন্তু পরবর্তীতে আবার আব্বাসীয় আমলের যারা বিভিন্ন উইলায়ার প্রধান ছিলেন, প্রাদেশিক প্রধান ছিলেন, তারা ঐক্যবদ্ধ হয়ে দেখা গেছে যে ক্রুসেডে ঠিকই তাদেরকে পরাজিত করেছে ইউরোপিয়ানদেরকে। এবং ওই যে পরাজয়ের যে গ্লানি, এই যে কিন্তু আপনার এই যে আপনি যে ১৬৪৮ সালে আমরা যে পৃথিবীটাকে ভেঙে ফেললাম, হ্যাঁ? মনে করেন একটা হচ্ছে এই যে প্রফেটিক ডিলিউশনের গ্রুপ মানে এই মুসলিমরা, আর একটা হচ্ছে যে ক্রুসেডাররা। তো এখানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে তো এদের কোনো না, না, আমি আমরা আমি আসছে। আসছি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মাধ্যমেই কিন্তু এই যেটাকে এখন প্রফেটিক ইসলামিক ডেলিউশন বলা হচ্ছে, সেই তুর্কি খিলাফতের পতন হয়েছিল। সো আমি সেখানে আসছি। সো এখানে দেখা যাচ্ছে তাহলে পৃথিবীতে সবসময়ই একটা সুপার পাওয়ার থাকে এবং তার রাইভাল পাওয়ার থাকে। সো যখন শিল্প বিপ্লব হয় ইউরোপে, তখন উসমানীয়রা আস্তে, আস্তে সেখান থেকে সরে যেতে থাকে এবং ব্রিটেন সেখানে চলে আসে সুপার পাওয়ার হিসেবে এবং রাইভাল পাওয়ার হয়ে যায় ফ্রান্স। আচ্ছা। সো তারপরে যখন প্রথম বিশ্বযুদ্ধটা আসে, তখন হচ্ছে জার্মানি এবং ইউরোপের বিভিন্ন দেশ চ্যালেঞ্জ করছিল ব্রিটেনকে। রাশিয়া একদিকে ছিল, তারাও চাচ্ছিল ডমিনেন্ট হইতে পৃথিবীতে। জার্মানি চাচ্ছিল। সো ব্রিটেনের সাথে জার্মানির একটা আ তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা তার ছিল। মানে আপনি বলতে চাচ্ছেন যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যখন অটোমান খিলাফত ছিল হচ্ছে যে আরকি সুপার পাওয়ার যদি না, না, নরমালি তখন সে তখন আর নাই। কেমন ছিল? তাহলে আপনি আমি তো বললাম শিল্প বিপ্লবের পরে হ্যাঁ। তুর্কি খিলাফত আর ছিল না, সুপার পাওয়ার ছিল না। তুর্কি এটা ১৭৫০, গ্রসলি ১৭৫০ ধরতে পারেন। ১৭৫০ পর্যন্ত সে সুপার পাওয়ার। তারপর ১৭৫০ মানে ১৭৫৭ তে যখন পলাশী যুদ্ধে ব্রিটিশরা জিতে যায়, তারপর কিন্তু তাদের ব্যাপক ডেভেলপমেন্ট হয় এই যে ইংল্যান্ডে। প্রফেটিক ইসলামিস্ট ডিলিউশন এটা কিন্তু আপনার ওই যে তুরস্কের অটোমান খিলাফত পড়ার সাথে, সাথে কিন্তু ওরা নাই হয়ে গেল বলতে গেলে। তাহলে এই যে পাওয়ার স্ট্রাগলটা ১৯২০ সাল থেকে বা তার আগে নিয়ে এরা তো মুসলমানদের তো এভাবে অস্তিত্ব ছিল। এখন যেভাবে আমরা পোর্ট্রে করতেছি মিডল ইস্টটাকে যে হচ্ছে যে মনে করেন যে ইরানের বিরুদ্ধে এরা লাগছে। হ্যাঁ, দেখা যাচ্ছে আরকি। কিন্তু সেখানে তো মিলতেছে না। মনে করেন যে এই গ্রুপটা তো আসলে অতটা রিলেভেন্ট ছিল না ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। কারা? এই যে প্রফেটিক ইসলামিজম না, না, মানে তুর্কি খিলাফত তো জার্মানির সাথে যুদ্ধ করেছে তো। সে সেখানে ছিল এবং জার্মানির যেমন অনেক ক্ষতি হয়েছে প্রথম বিশ্বযুদ্ধে, তার চেয়ে বেশি ক্ষতি কিন্তু অ্যাকচুয়ালি তুর্কি খিলাফতের হয়েছে। কারণ তুর্কি খিলাফতের পতনই হয়েছে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে। আমি আমি সেখানেই আসছি যে তখন ইউরোপিয়ানরা তুর্কি খিলাফত যেহেতু দুর্বল হয়ে গেছে শিল্প বিপ্লবের পরে, সো তখন ইউরোপিয়ানরা তাদের বর্ডার এরিয়াগুলো দখল করা শুরু করে। যেমন ব্রিটিশরা এই অঞ্চলটা দখল করে নেয়। রাশিয়া ক্রিমিয়ার সাইডগুলো দখল করে নেয়। ফ্রান্স হচ্ছে দিকে কিছু দখল করে নেয়, আফ্রিকার দিকে। ইটালিয়ানরা কিছু নেয়। অর্থাৎ ইউরোপিয়ান শক্তিগুলো তুরস্ককে বিভিন্ন দিক থেকে চেপে ধরছিল এবং অটোমান সাম্রাজ্য কি তুরস্ক না বলল না হ্যাঁ, উসমানীয় খিলাফত বলবো আমরা। উসমানীয় খিলাফতকে বিভিন্ন দিক থেকে চেপে ধরছিল। তো ওই অবস্থায় উসমানীয়দের তারা একটা নামও দেয় যে সিকম্যান অফ ইউরোপ। কারণ তার আর্থিক অবস্থা তখন আসলেই দুর্বল হয়ে পড়ছিল। মানে যে আগে সুস্থ সবল ছিল হ্যাঁ হ্যাঁ, সে সে এখন এখন সিক সিক ম্যান। ম্যান। সো সে এখন অর্থনৈতিকভাবে দুর্বল। সো অর্থনৈতিকভাবে তার যে দুর্বল অবস্থা, ওই সময়ে সে হচ্ছে একটা সুপার পাওয়ারের পতন তো একদিনে হয় না। যেমন আমরা সোভিয়েত ইউনিয়নের পতন একদিনে হয়নি। যদি আমেরিকার পতন সামনের দিকে হয়, সেটাও একদিনে হবে না। সো তুরস্ক বা উসমানীয় খিলাফত ধাপে, ধাপে দুর্বল হচ্ছিল এবং তার বর্ডার এরিয়াগুলো হারাচ্ছিল। এই প্রথম বিশ্বযুদ্ধের আগে বলকান যুদ্ধ বলে একটা যুদ্ধ ১৯১২-১৩ সালের না দিকে। একটু ফাস্ট ফরওয়ার্ড ওই করেন যে এই যে ইরানকে আক্রমণ করলো, এই আক্রমণের সাথে আসলে এই সুপার পাওয়ার পলিটিক্স এর সম্পর্ক হ্যাঁ, আসলে আমি সেটা বোঝানোর জন্যই আমি আসলে এত লম্বা ব্যাকগ্রাউন্ড বলছি। তো ওই বলকান যুদ্ধে রাশিয়া ব্যাকড যে বলকান লীগ ছিল, যেখানে গ্রিস ছিল, বুলগেরিয়া ছিল, সার্বিয়া ছিল, এরা তুরস্কের বিরাট অংশ আবার ছিনিয়ে নেয়। সো তুরস্ক তখন বুঝতে পারে যে যদি যুদ্ধে রাশিয়া জিতে প্রথম বিশ্বযুদ্ধে, যেটা ছিল ব্রিটেনের সঙ্গে ছিল, ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া একটা পক্ষ ছিল আপনি জানেন, আর জার্মানি ছিল আরেকটা পক্ষে। তো আর তুর্কি খিলাফতের সঙ্গে জার্মানির সামরিক সম্পর্ক অনেক আগে থেকেই ছিল সামরিক। তো
তারা তুর্কি খিলাফত তখন যেটা বুঝতে পারে যে যদি রাশিয়া জিতে যায়, রাশিয়া এমনিতেই তার বিভিন্ন অঞ্চল দখল করে নিচ্ছে। তাহলে ১ম বিশ্বযুদ্ধে যদি সে জার্মানির সঙ্গে থেকে রাশিয়াকে না হারাইতে পারে বা ব্রিটেনকে না হারাইতে পারে, তাইলে পরে তার জন্য বিরাট ক্ষতি হয়ে যাবে। সে অস্তিত্বহীন হয়ে যেতে পারে। সো ওই অস্তিত্ব বাঁচানোর স্বার্থে সে হচ্ছে জার্মানির সঙ্গে সেখানে যোগ দেয়। কিন্তু আল্টিমেটলি আমাদের এই অঞ্চলের আ ব্রিটিশদেরকে ব্রিটিশরা তখন ইন্ডিয়ান সাবমেরিন থেকে একটা বিরাট অংশের সৈন্য সাপোর্ট পায়। আমাদের এই অঞ্চলের যারা তৎকালীন সো কল্ড ব্রিটিশ বিরোধী নেতা ছিলেন, তাদের ভুল সিদ্ধান্তের কারণে ১ম বিশ্বযুদ্ধে কিন্তু ইন্ডিয়ানরা আ ইয়েকে সাপোর্ট করেছিল। ব্রিটেন ২য় বিশ্বযুদ্ধে করেছিল, ব্রিটেনকে সাপোর্ট করেছিল এবং বিরাট সংখ্যক সৈন্য ইন্ডিয়ান সাবমেরিন থেকে গিয়েছিল। এবং আপনি হয়তো শুনলে আশ্চর্য হবেন যে মূলত এই ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান মুসলিম সৈন্যরাই জেরুজালেম দখল করেছিল ব্রিটিশদের পক্ষে যুদ্ধ করতে। কাজী নজরুল ইসলামও ওই ফোর্সে ছিলেন, যদিও উনি তুর্কিদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ করেছেন কি করেন নাই সেটা নিয়ে ডিবেট আছে। কিন্তু এই যে ব্রিটিশ বিরোধী আমাদের বিপ্লবী কবি, তিনিও কিন্তু ব্রিটিশদের পক্ষে এবং তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গিয়েছিলেন। সো আবার এদিকে আমাদের এখানে তখন খুব জোরে সোরে খিলাফত আন্দোলন হচ্ছিল যে যেন তুর্কি খিলাফত না ভাঙা, এবং আপিলটা কার কাছে করছিল? আপিল করছিল ব্রিটিশদের কাছে, যারা আসলে খিলাফতটা ভাঙতে চায়। সো আমাদের এই যে পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর যে ভুল, মানে যেমন এখনো আমাদের এখানে আপনি দেখবেন অনেকেই ইসলাম রক্ষার জন্য আমেরিকার সঙ্গে সুসম্পর্ক করতে চায়, বলে যে না তাদের সঙ্গে বন্ধুত্ব করলে আমাদের এখানে ইসলাম ক্ষমতায় আসবে। সো এই আন্ডারস্ট্যান্ডিং এর ভুলটার কারণে ব্রিটিশদের কাছেই অ্যাপ্রোচ করা হয়েছিল যে খিলাফত যেন না ভাঙে, এবং ব্রিটিশরা কথাও দিছে, সবসময় যেরকম কথা দেয় যে না ওকে খিলাফত ভাঙবো না। তারপর ১ম বিশ্বযুদ্ধের পর তারা হচ্ছে তারা খিলাফত শুধু ভেঙে দেয়, হ্যাঁ তারা খিলাফত ভেঙে দেয়। তো এই যে ওয়ার্ল্ড অর্ডারের তো জার্মানি ওই যে যুদ্ধে পরাজিত হয় সেটার ইয়ে কিন্তু তাদের অপমানজনক শর্ত তাদের উপর চাপায় দেওয়া হয়েছিল, তাদের অনেক ক্ষতিপূরণ দাবি করেছিল। আচ্ছা, ওইটারই প্রতিশোধ নেওয়ার জন্য পরবর্তীতে জার্মান জাতীয়তাবাদীরা হচ্ছে ২য় বিশ্বযুদ্ধের সূচনাটা করে। সো প্রথম বিশ্বযুদ্ধে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ইসলামিক খিলাফত, যেটা প্রায় ১৩০০ বছরের যে রাষ্ট্র, সেটা হচ্ছে ডিস্ট্রয় করে দেওয়া হয়। আর এর উদ্দেশ্য কি? এই ইরান আক্রমণের উদ্দেশ্য কি? আমরা এখন সেকেন্ড ওয়ার্ল্ড অর্ডার পরবর্তী ওয়ার্ল্ড অর্ডারে যাব। আচ্ছা, এই ওয়ার্ল্ড অর্ডারে বর্তমানে যারা আছে আমরা দেখব টপে হচ্ছে লিডিং স্টেট হচ্ছে আমেরিকা। হ্যাঁ, আচ্ছা, আর এর নিচে আছে মেজর পাওয়ার বা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ারগুলো, যেমন ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স, চায়না এবং ইউরোপের দেশগুলো। এদেরকে ইন্ডিপেন্ডেন্ট বলবো আমরা তাহলে এই ইরান জন্য। কেন? আচ্ছা, আচ্ছা, এর পরের লেয়ারে একটু আমাকে নামতে দেন প্লিজ। সো সেকেন্ড লেয়ারে হচ্ছে এই ইন্ডিপেন্ডেন্ট পৃথিবীতে, যদিও আমরা অনেক দেশের স্বাধীনতা দিবস ইরাক থার্ড লেয়ারে থার্ড লেয়ার থার্ড লেয়ারে আমরা আসছি। কেন থার্ড লেয়ারে? আচ্ছা, সো সেকেন্ড লেয়ারে হচ্ছে যেগুলো বড় শক্তি, অবশ্যই যেগুলোকে গ্রেট পাওয়ার বলা হয় বা মেজর পাওয়ার বলা হয়, তারা তো আছে। এর বাইরে যারা ইন্ডিপেন্ডেন্টলি নিজেদের সিদ্ধান্ত নিতে পারে। আমি খুব একদম সবচেয়ে ক্রুড পলিটিক্যাল সায়েন্সের থিওরি ব্যবহার করে এটা বলছি যে পৃথিবীতে আমরা বলি যে ১৯৩টা স্বাধীন রাষ্ট্র, কিন্তু অ্যাকচুয়ালি স্বাধীনতা এক্সারসাইজ করতে পারে এরকম দেশের সংখ্যা খুবই কম। আচ্ছা, এই যে মেজর পাওয়ারগুলো তারা স্বাধীন, এর বাইরে ইউরোপের ইটালি, সৌদি আ আরব কি স্বাধীন? আ সৌদি আরব, ইরান, এরা হচ্ছে থার্ড লেয়ার। এদেরকে আমরা বলব হচ্ছে অরবিটিং পাওয়ার, অরবিটিং স্টেট। অর্থাৎ এরা কোনো একটা সুপার পাওয়ার অথবা কোনো একটা মেজর পাওয়ারকে অরবিট করে ঘুরে। সো তারা টু সাম এক্সটেন্ট তারা স্বাধীন, কিন্তু এটা পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট না। যেমন পাকিস্তানও একই স্টেটাস। মানে মনে করেন যে আপনার হয়তো মিলিটারি মাইটে আমি অবশ্য মানে মিলিটারি এক্সপার্ট না বা অ্যানালিস্টও না, যে আমি অত জানিও না। কিন্তু মিলিটারি স্ট্রেংথ যদি চিন্তা করি, তাহলে কি আসলে সৌদি আরব কি ওই লেভেলে থার্ড লেয়ারে না, নাকি আরো অনেক না, নিচে? না, থার্ড লেয়ার না, থার্ড লেয়ারে ইন দ্য সেন্স যে সে হচ্ছে ইয়েকে অরবিট করে ঘুরে, মানে অর্থাৎ সে হচ্ছে আমেরিকাকে মানে অরবিট স্টেট সে অরবিটিং স্টেট, হ্যাঁ, উপগ্রহের মতো। সে হচ্ছে আমেরিকার ফরেন পলিসি তো অনুযায়ী আসলে সে আরো টিকে থাকে। নিচের লেয়ার থাকার কথা না, না। আনফরচুনেটলি আরো নিচের লেয়ারে হচ্ছে ভুটান বা বাংলাদেশের মতো দেশগুলো। আমি এখন বাংলাদেশের বিশেষত ৫ই আগস্টের আগে আমরা পুরোপুরি এইটাকে বলা হয় সাবঅর্ডিনেট পাওয়ার্স, অর্থাৎ সাবঅর্ডিনেট দেশগুলো, যেমন মানে আবার ভুটান। থার্ড লেয়ারের একটা কোনো একটা কান্ট্রিকে অরবিট না, করা। না, অরবিট করতাম না, আমরা পুরোপুরি তাদের দাসত্ব করতাম। আচ্ছা, anyway, এখনো আমরা করছি। এখন এই কার যে করছি ফার্স্ট সেটা আমি বলতে লেয়ারের চাচ্ছি না। লোকজন থার্ড লেয়ারে ইরানের পিছে কেন লাগছে? আচ্ছা, সে এইবার এখানে আসি যে এই থার্ড লেয়ারের কেউ যখন সেকেন্ড লেয়ারে চলে যাওয়ার একটা চেষ্টা করবে বাই অ্যাচিভিং পারমাণবিক বম্ব, অ্যাটমিক নিউক্লিয়ার ওয়েপন, তখন কিন্তু এটাকে তারা বাধা দিবে। আর এখানে এরপর ওখানে চলে আসে যে আমেরিকার মিডল ইস্টে, লিডিং স্টেটের মিডল ইস্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বার্থ কোনগুলো? সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বার্থ যদি আমেরিকা বলি, ব্রিটেন বলি, তাদের হচ্ছে ইসরায়েলকে টিকিয়ে রাখা এবং ইসরায়েলকে এম্পাওয়ার করা।
সো ইসরায়েলের নিরাপত্তার জন্য থ্রেট, সেটা যদি ইভেন হিজবুল্লাহও হয়। কেন তেল না? কেন হচ্ছে যে আপনি তো এটা শুধু মানে পলিটিক্যাল ইয়েটা দেখলেন না। আপনি ইকোনমিক ব্যাপারটা এই আল্লাহ ইয়ে করে যাচ্ছি কেন? ইকোনমিকটা যদি ডমিনেন্ট তো হইতো। মিডল ইস্টের আরেকটা বড় ইয়ে হচ্ছে যে হুম। পৃথিবীর একটা বড় তেলের একটা ওর রিজার্ভ মানে তেল বলবো না মানে ফসিল ফুয়েল বড় রিজার্ভ ওকে, হচ্ছে মিডল মানে ইস্ট। খনিজ সম্পদের হ্যাঁ। ইন জেনারেল খনিজ সম্পদ। কিন্তু সেটা হচ্ছে তাদের রাষ্ট্রীয় যে আইডিওলজি, আমেরিকা বা ব্রিটেন সবার পশ্চিমের আইডিওলজি হচ্ছে ক্যাপিটালিজম। সেটার অংশ হিসেবে তারা এই সম্পত্তিগুলো ভাগ-বাঁটোয়ারা করবেই। তারা খনিজ সম্পদ তাদের টার্গেট, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু পলিটিক্যাল অবজেক্টিভকে লাভ কি? ইসরায়েল টপে ইসরায়েল কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেটা আরেকটা লম্বা ইতিহাস। সেটা বলতে গেলে তো পডকাস্ট আবার অন্যদিকে চলে যাবে। কিন্তু কথা হচ্ছে এই যে জায়নিস্টদের যে প্রভাবটা, জায়নিস্টদের যে প্রভাব আমেরিকা এবং ব্রিটেনের উপরে, সেটা কিন্তু ওই দেশগুলোর সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অনেক প্রভাব বিস্তার করে। আপনি আপনি দেখবেন যে আমেরিকাতে বলা হয় যে সবচেয়ে প্রভাবশালী হচ্ছে। যে এই কথাগুলো তো আসলে আমাদের সমাজে প্রচলিত আছে। আমরা সেই 90s থেকে যখন ছোট, ছোট মানে আমরা যখন স্কুলেও যাই নাই, তখন আমরা শুনছি যে ইসরায়েল আসলে আমেরিকাকে কন্ট্রোল করে। বাট না, হাউ? না, যেমন কন্ট্রোল। মনে করেন যে আমরা দেখছি যে বাংলাদেশের রাজনীতিতে ৫ বছর আগে কিন্তু একটা ইন্ডিয়ান প্রভাব ছিল। এখনো আছে। বাট সেটা সামহাউ সাম এক্সটেন্ট আপনার বিভিন্নভাবে ইকোনমিক প্রেশার দিয়ে কিছু, কিছু অস্ত্র কিন্তু থাকে। কূটনৈতিক কিছু অস্ত্র থাকে বা মনে করেন যে যেমন আপনার আমি যদি বলি পাক-আফগান সীমান্তে সেখানে টিডিপির মতো কিছু গ্রুপ থাকে। তো এখানে আসলে ইসরায়েল কিভাবে আসলে আমেরিকা বা এই পুরো ইউরোপকে কন্ট্রোল করছে? আমরা যেভাবে না, বলি না, কন্ট্রোল করার কথাটা আসলে এই ন্যারেটিভটা সঠিক না। হ্যাঁ, ইনফ্লুয়েন্স করতে পারে। ইনফ্লুয়েন্স একটা জিনিস আর কন্ট্রোল করা তো আরেকটা জিনিস। হ্যাঁ। সো বাট ইনফ্লুয়েন্স এ কিভাবে করেন? এটার টুলটা কি? জুইসদের টুল হচ্ছে মাল্টিপল। একটা তো হচ্ছে তাদের ইকোনমিক ডমিনেন্স। ইউরোপের কিংবা আমেরিকার বড়, বড় বিজনেস হাউস, বড়, বড় ব্যাংক, এগুলো তাদের মিডিয়া হাউস, এগুলো তাদের কন্ট্রোলে। সো ইভেন তাদের যে জুইসদের যে কংগ্রেসের যে কমিটিগুলো আছে, কংগ্রেসের যে এগুলো প্রকাশ্য কমিটি যারা টু সাপোর্ট ইসরায়েল, সেগুলোর মাধ্যমে যেখানে অধিকাংশ বড়, বড় পাওয়ারফুল কংগ্রেসম্যানরা সেটাতে যুক্ত আছেন। সো ওগুলোর মাধ্যমে হচ্ছে তারা আমেরিকাকে বা ব্রিটেনকে হচ্ছে প্রভাবিত করে। আর যদি আপনি জায়নিস্টদের সরাসরি ইনফ্লুয়েন্স দেখতে চান, সেটা তো ইয়ের ক্ষেত্রে, ট্রাম্পের ক্ষেত্রে তার মেয়ের জামাইতে হচ্ছে জায়নিজমের বা ইসরায়েলের সবচেয়ে বড় সাপোর্টার। সো এভাবে বিভিন্ন লেভেল, বর্তমান যিনি যুদ্ধমন্ত্রী আমেরিকার পিট হেগসেথ, তাকে যদি আমরা দেখি, তিনিও কিন্তু নির্বাচিত হয়েই, মানে এই ইয়েতে বসেই, এই মন্ত্রিত্বের মধ্যে বসেই তিনি প্রথম ফোন করেছিলেন ইসরায়েলকে। সো ইসরায়েলের সাপোর্টার, ওই যে বললাম, যার মাইন্ডসেট হচ্ছে আমেরিকান ক্রুসেডের মানসিকতা, সে কিন্তু প্রথম তাদেরকে ফোন করে আশ্বস্ত করেছে যে না, আমরা সর্বতোভাবে তোমাদের পাশে আছি। সো ইসরায়েল হচ্ছে মিডল ইস্টে আমেরিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা এবং তাদের একটা ঘাঁটির মতো। সো ওটাকে হাতছাড়া করে, ওটাকে নিশ্চিহ্ন করে তারা ওখানে তাদের কোনো ফরেন পলিসি বাস্তবায়ন করতে পারবে না। সো ওই আঞ্চলিক স্বার্থ রক্ষার জন্য সেখানে তাদেরকে অবশ্যই ইসরায়েলের মতো একটা রাষ্ট্র রাখতে হবে। নইলে তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন আমি যদি সামারি করি তাহলে আক্রমণের কারণ হচ্ছে দুটো। একটা হচ্ছে যে ওই যে থার্ড লেয়ার মানে একটা সিন্ডিকেটের মতো ফার্স্ট এবং সেকেন্ড অর্ডারের সেকেন্ড লেয়ারের যে স্টেট গুলো তাদের একটা সিন্ডিকেট আছে। সেই সিন্ডিকেটে বাদ করে ইরানের মতো যে স্বাধীনভাবে পারমাণবিক সিদ্ধান্ত শক্তিধর নিতে দেশগুলো। পারে সে যখন মানে সেকেন্ড লেয়ারে ঢুকতে চাচ্ছে তখন তাকে এই বড় দাদারা ঢুকতে দিবে না। এটা হচ্ছে তাদের উদ্দেশ্য। এক নাম্বার ২ নাম্বারটা হচ্ছে যে ইসরায়েলকে রক্ষা করা যেহেতু ইরান একমাত্র দেশ সম্ভবত এখন মিডল ইস্টে যে আসলে ইসরায়েল বিরোধী স্লোগান দিচ্ছে। তো আপনি বলতেছেন এই দুটো মোটা দাগে যদি বলি। হ্যাঁ, এখানে কিন্তু দুটো আবার লিঙ্কড টু সাম এক্সটেন্ট, যে পারমাণবিক ক্লাবে তাকে ঢুকতে দিবে না, এটা একটা। আর এটাই কিন্তু আবার এই পারমাণবিক ক্লাবে ঢুকে যাওয়া মানে হচ্ছে ইসরায়েল ইনসিকিউর হয়ে যাওয়া। সো ২ টা পয়েন্ট। এখন এই যে মানে এটা আসলে মানে উদ্দেশ্যটা কি হবে? মানে এই যে আমি হামলা করলাম, মনে করেন আমি তো যুদ্ধ শুরু করলাম, তাই না? তো এই যুদ্ধটার উদ্দেশ্যটা কি? আমি কি করব? ইরানকে আমি কি মানে ইরানকে আসলে পারমাণবিক যুদ্ধ মানে অস্ত্র বানাচ্ছে কিনা? বানাচ্ছে সেটা তো এভিডেন্ট যে তারা আসলেই অনেকদিন ধরে এটা নিয়ে করছে। কিন্তু পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে কিনা বা কবে বানাবে সেটার নিশ্চয়তা আমি দিতে পারব না। কারণ সেটা তো এই ইনফরমেশন তো আর কারো কাছে নাই। কিন্তু সে যে প্রক্রিয়াতে আছে তাতে তার জন্য নিউক্লিয়ার বম্ব বানানো খুব আশ্চর্যজনক কিছু না। যেকোনো মুহূর্তে এটা হয়ে যেতে পারে। আচ্ছা, সো এই যুদ্ধের উদ্দেশ্য কি? সেটা হচ্ছে, এখানে ২ টা টার্গেট আছে। একটা হচ্ছে প্রাইমারি অবজেক্টিভস, যেটা হচ্ছে অবশ্যই ইরানের বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করা।
তো বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করার ২ টা চেহারা আছে। একটা হচ্ছে যে ব এই ইসলামিস্ট গভর্নমেন্টই থাকা এবং সেখানে যারা অ্যান্টি ইসরায়েল কিংবা অ্যান্টি আমেরিকান হার্ডলাইনার তাদেরকে এলিমিনেট করে দেওয়া। সেটা আমরা অলরেডি দেখেছি। কিন্তু ট্রাম্পের উদ্দেশ্য ছিল বা বেশি চাওয়া ছিল যে সে পুরো সরকার ব্যবস্থাটাকে উল্টে দিবে। রেজিম চেঞ্জ যেটাকে বলে। এখন কিন্তু রেজিম চেঞ্জ হবে না। এখন পর্যন্ত যে অবস্থান, রেজিমের মধ্য থেকে নতুন কিছু লোক আসতে পারেন যারা হয়তো, নিশ্চয়তার সাথে বলছি না, হয়তো ইসরায়েলের বিরুদ্ধে বা আমেরিকার বিরুদ্ধে আগের আয়াতুল্লাহ আলী খামেনির মতো কঠোর অবস্থান হয়তো নাও নিতে ইসলামিক পারে। রিপাবলিক অফ ইরানের যে ২ টা মানে অংশ বলতে মানে ডান বাম অংশ যদি বলি, মানে কিছুটা মধ্যমপন্থীদেরকে হ্যাঁ, সফট সফট লাইনার, লাইনার হার্ড মানে লাইনার এখানে এভাবে আমার একটু বলা আমার হয়। মানে একটু আপত্তি আছে। মানে সেটা হচ্ছে কি, মনে করেন যে এই যে উদ্দেশ্যটা যেটা আপনি বললেন, আমেরিকা ইটসেলফ কিন্তু এই যুদ্ধের উদ্দেশ্য নিয়ে নানান রকম বক্তব্য বলছে। ১ম কথা হচ্ছে তারা বলতেছে যে ১ম এ যদি বলি আমার মনে আছে কিনা যে তারা আসলে নিউক্লিয়ার বোম ফ্যাসিলিটি বন্ধ করতে চায়। তারপরে একসময় তারা বলতেছে যে রেজিম চেঞ্জ করতে চায়। একসময় বলতেছে যে ইরান আক্রমণ করতো। হ্যাঁ? ইরান এই মানে ইয়ে করতে, তারপরে আরেকবার বলল যে ব্যালিস্টিক মিসাইল গুলোকে আমরা নিউট্রালাইজ করতে চাই। এখন আবার লাস্ট একটা বক্তব্য আমি শুনছি এরকম যে ইসরায়েল হামলা করতই। ইরান রিটেলিয়েট করার আগে আমরা হামলা করছি। তাহলে এটা আসলে মানে আসলে উদ্দেশ্যটা কি? না, না, এরকম হচ্ছে তাদের তাদের পোস্ট। পশ্চিমারা তো তাদের ন্যারেটিভ যখন দেয় আসলে সবসময় মিথ্যা বলে। এটা এখনকার অভ্যাস না, এটা তাদের অনেক পুরনো অভ্যাস। সবসময় তারা মিথ্যা কথা বলে। আপনি দেখেছেন ইরাক যুদ্ধের আগেও তারা এরকম ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন এর একটা মিথ্যা গল্প তারা ছড়িয়ে ইরাক ডিস্ট্রয় করেছিল। সো এখনও তারা বিভিন্ন রকম মিথ্যা কথা বলে। সো এইজন্য আমি বলছি যে তাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য হচ্ছে যে আ এই মুহূর্তে তাদের অবজেক্টিভ হচ্ছে ইরানের রেজিম চেঞ্জ করা। এটাই হচ্ছে তাদের মূল চাওয়া। সো রেজিম চেঞ্জের ২ টা খুব সম্ভাব্য সম্ভব চিত্র আমরা হতে যদি পারে। ইসের কথা বলি, মনে করেন যে এই যে আয়াতুল্লাহ খামেনির যে ইয়েটা হইছে, এখানে কিন্তু ইরানের রেজিমের বড় একটা অংশ একসাথে মারা গেছে সবাই। বাট স্টিল এটা কিন্তু আসলে মানে ইট ডিডন্ট ওয়ার্ক ফর দ্য না, ওইজন্যই তো তারা এখন ২য় সলিউশনে যাবে। ২য় চেহারা হচ্ছে এই রেজিমের মধ্যেই যারা একটু আ আলোচনায় বিশ্বাসী, যেমন তারা তাদের একটা বড় উদ্দেশ্য তো অবশ্যই যেটা বললাম নিউক্লিয়ার ওয়েপন। সো ওখানে আমেরিকানরা চায় যে নিউক্লিয়ার ডিল যেটা থেকে ইরান বের হয়ে গেছে, সেই নিউক্লিয়ার ডিলের মধ্যে তাদেরকে বসিয়ে দেওয়া। অর্থাৎ একটা তাদের উপর শর্ত আরোপ করে দেওয়া। সো যেটাতে খামেনি রেজিম রাজি হচ্ছিল না। আয়াতুল্লাহ আলী খামেনি তো নিউক্লিয়ার ডিল আমেরিকার পছন্দ মতো করতে চাচ্ছিলেন না। সো এখন যারা আসবে তারা হয়তো এই যুদ্ধের আউটকাম হয়তো এটা হতে পারে যে তারা আমেরিকার জন্য সুবিধাজনক একটা নিউক্লিয়ার ডিলে যেতে পারে। সো রেজিম চেঞ্জের উদ্দেশ্য হচ্ছে এই নিউক্লিয়ার ডিলে নিয়ে যাওয়া। সো সো এটা এটা ২ ভাবে দুইভাবে হতে হতে পারে। পারে যে এখন একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হয়েছে ইরানের লিডারশিপের উপরে। পলিটিক্যাল ভ্যাকুয়াম, মানে টপ লিডারশিপ টপ লিডারশিপ, রাজনৈতিক নেতৃত্ব এবং সামরিক নেতৃত্ব তারা এলিমিনেট করে দিয়েছে। তো এটা তো তাদের যুদ্ধের মূল উদ্দেশ্য। এজন্য একদম শুরুতেই তো তারা ওই কাজটাই করেছে। আচ্ছা, তারা তখন আপনি দেখবেন যে আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পরপরই কিন্তু ট্রাম্প আহ্বান জানিয়েছিল যে ইরানীদেরকে যে আপনারা রাস্তায় নেমে আসেন এবং আপনাদের ইয়ে নেন। এবং এটা এদিকে কিন্তু আমরা সাধারণত যেটা হয়, আমাদের তো একটা পাবলিক ফিগার থাকে। মনে করেন যে আমি যদি আমাদের হাসিনা রেজিমের কথা বলি যে সাপোজ হাসিনাকে কেউ মেরে ফেলছে। মেরে ফেলে সে এখন কি করবে? ওবায়দুল কাদেরের সাথে ডিল করবে। কারণ ওবায়দুল কাদের হচ্ছে অপেক্ষাকৃত ইয়া। কিন্তু ইরানে এই লিডারশিপটাকে আসলে এক্সিস্ট করে। পুরা মানে মনে করেন যে পুরা রেজিমে আয়াতুল্লাহ খামেনির যে এটা ছিল তাদের সবাইকেই তো তারা ই করে দিয়েছে। সবাই এলিমিনেটেড হয়ে গেছে এটা আমরা বলব না। আমরা যদি দেখব যে যারা কম্পারেটিভলি আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে ছিলেন নিউক্লিয়ার ডিলের ব্যাপারে, ইসরায়েলের ব্যাপারে, হামাসের ব্যাপারে, গাজার ইস্যুতে, তাদেরকে এলিমিনেট করা হয়েছে। এখনও কিন্তু আপনি দেখবেন যে তাদের পররাষ্ট্রমন্ত্রী তিনি এখনও আ বক্তৃতা দিয়ে যাচ্ছেন আরাকচি কিংবা তার আগে যিনি ছিলেন জাভেদ জারিফ, যারা পশ্চিমা শিক্ষিত বা একটু মোর আলোচনার টেবিলে সলিউশনে বিশ্বাসী যারা, তারা কিন্তু এখনো আছেন এবং এই তাহলে আপনার কথা কিন্তু শুনে যেটা মনে হচ্ছে যে তাহলে কিন্তু ওই যে ইসরায়েলের যে অ্যাটাকটা ছিল এটা বেশ কিছু অংশে সফল বা দীর্ঘমেয়াদে হয়তো এটার একটা আউটকাম ইসরায়েল পেতে যাচ্ছে যে খামেনিকে মানে রেজিম চেঞ্জ বা রেজিমের মধ্যে থেকে অপেক্ষাকৃত মধ্যপন্থী লোকজন আলোচনার টেবিলে যারা বসতে চায় তাদেরকে বের করে আনতে পারবে। হ্যাঁ, সেটাই যে আব্বাস আরাকচি আছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী, তার আগের পররাষ্ট্রমন্ত্রী যিনি জাভেদ জারিফ উনারা আছেন। ইরানে তো অবশ্যই আ একটা আয়াতুল্লাহ আলী খামেনিরা তারা কিন্তু পশ্চিমা শিক্ষায় শিক্ষিত ছিলেন না। তাদের পুরা শিক্ষাটাই হচ্ছে এখনকার দিনে আমরা আমাদের এই অঞ্চলের যেরকম কওমি মাদ্রাসা ওখানে হচ্ছে এটারে শিয়া সেমিনারি বলা হয়। তো ওরা ওখানে শিক্ষিত ছিলেন। সো তাদের এক ধরনের আউটলুক ছিল গ্লোবাল পলিটিক্স এর ব্যাপারে। আবার
এই জাভেদ জারিফ বা আব্বাস আরাকচি যারা পশ্চিমে শিক্ষিত হয়েছেন তাদের এক তো ধরনের এই যে একটা জিনিস বললেন, এটা নিয়ে আমার মাথায় একটা প্রশ্ন আসলো। সেটা হচ্ছে কি, এখন যদি আমরা মিডল ইস্টকে দেখি, তাহলে যে শিয়া একটা অ্যাক্সিস আছে, একটা হচ্ছে সুন্নি অ্যাক্সিস আছে। কারণ আপনি বলছেন যে এরা যেহেতু ওই যে শিয়া মাদ্রাসায় পড়াশোনা করে, এটা গ্লোবাল পলিটিক্স এর সম্পর্কে তাদের একটা ধারণা হইছে। যেখানে তারা হচ্ছে যে ইসরায়েল বা আমেরিকা বিরোধী স্ট্যান্স নিছে। তাহলে কি সুন্নি আইডিওলজিটাই কিছুটা ভিন্ন? যারা হচ্ছে যে আসলে আ মানে মধ্যম পন্থা অবলম্বন করে এবং রাজনৈতিক শক্তির সাথে ডিল করে বা টেবিলে বসে বা তাদের সাথে একটা ডিপ্লোম্যাসি করে চলার জন্য। যেমন আমরা যদি সুন্নিদের ইতিহাস দেখি, যখন মনে করেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু আসলেন ক্ষমতায়, তখন কিন্তু সুন্নিরা কিন্তু এই জিনিসটাকে বলে, হ্যাঁ, সে আসলে লেজিটিমেট শাসক ছিল কি ছিল না। বাট সে সাহাবী ছিল। সো আমরা তাকে মেনে চলবো, এরকম একটা ব্যাপার। বাট শিয়ারা কিন্তু স্টিল তাদেরকে বিরোধিতা করে। তো সেই জায়গা থেকে আসলে কি এটা কি মানে সুন্নিরা, যেমন আমি যদি এখনো মিডল ইস্টের কথা চিন্তা করি, তাহলে কিন্তু এই যে সুন্নি যে ব্লকটা টোটাল মনে করেন যে সৌদি আরব বা আপনার আপনি তো জানেনই মানে এই যে আমি আলাদা করে যদি নামগুলো বলি যে ওমান, বাহরাইন, দুবাই এগুলো তো সুন্নি অধ্যুষিত এলাকা। হ্যাঁ? তো এরা কিন্তু সবাই মেক্সিমামই এরা ইউএস এর কাছে তারা ইভেন তাদের আসলে স্বাধীন কোনো পররাষ্ট্র নীতি আছে কিনা আমি জানি না। তারা ইউএস এর যেটা বলে অলমোস্ট আমরা জানি, এবং আপনার এই রাষ্ট্রগুলোর নিরাপত্তা, মানে রাষ্ট্র বলব না আমি, এই সরকারগুলোকে নিরাপত্তার জন্যও কিন্তু আসলে ইউএস এর বিভিন্ন মিলিটারি বেস সেখানে ডিপ্লয়েড আছে। হ্যাঁ? যারা ওয়ার্ল্ড পলিটিক্স এ ওই ওয়াশিংটনের প্রভাবটা বিস্তার করতেছে। এখন কিন্তু শিয়ারা দিচ্ছে না। তাহলে কি এখানে কি আসলে শিয়া সুন্নি আইডিওলজির সাথে এটা কোনো লিঙ্ক আছে কিনা? আচ্ছা, আসলে আপনি যে সুন্নিদের ব্লক বা রিপ্রেজেন্টেটিভ হিসেবে সৌদির নাম বলছেন, এটাই আমার কাছে খুব আশ্চর্যজনক লাগছে। কারণ সৌদি রাজতন্ত্র কোন হিসেবে সুন্নি ভাই? না, কিন্তু তাদের আইডিওলজিটা তো সুন্নি। মনে করেন যে মিডল ইস্টের বাকি তারা ওয়াহাবিজমের কথা বলে মুখে। ইভেন আ I doubt যে যদি ই ই যদি আব্দুল ওয়াহাব নজদী নিজেও জীবিত থাকতেন, যেইভাবে তারা আমেরিকানদেরকে ঘাঁটে দিয়ে রেখেছে, যেভাবে এখন কনসার্টের আয়োজন করছে, বার খুলে দিচ্ছে, আব্দুল ওয়াহাব নজদী নিজেও এটা সাপোর্ট করতেন কিনা I doubt। সো আমাদের শুরুতে যেটা বোঝা উচিত অ্যাকচুয়ালি শিয়া এবং সুন্নির যে পার্থক্যটা, এটা যদিও এখন ফিকহ বা মাযহাবগত একটা পার্থক্য হিসাবে আমরা দেখছি, কিন্তু এটা অরিজিনালি এটা ছিল একটা রাজনৈতিক পার্থক্যই, রাজনৈতিক মতপার্থক্য। সো হযরত আলীর যারা সাপোর্টার ছিলেন, তাদেরকে তখন শিয়া শব্দের অর্থই তো সাপোর্টার। সো হযরত আলীর সাপোর্টারদেরকে বলা হইতো শিয়া, এবং এই সাপোর্টার কিন্তু মেক্সিমাম সাহাবী, এবং তাদেরই ধারাবাহিকতা কিন্তু আমরা বহন করছি। মানে আমরা যারা নিজেদেরকে এখন সুন্নি বলছি। সো অ্যাকচুয়ালি ইমাম আবু হানিফা ইনক্লুডিং ইমাম আবু হানিফা, আবু হানিফা কিন্তু পলিটিক্যালি ছিলেন শিয়া। অর্থাৎ তিনি কিন্তু ইয়েদেরকে সাপোর্ট করতেন, আহলে বাইতকে সাপোর্ট করতেন রাজনৈতিক ক্ষেত্রে। সো যে কারণে অনেক জায়গায় বলা হয় যে ইমাম আবু হানিফা ছিলেন শিয়া। সো এইটা অ্যাকচুয়ালি শুরুতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে ছিলেন ম্যাক্সিমাম সাহাবী, যেটাকে আমরা এখন আহলুস সুন্নাহ বলছি। সো আহলুস সুন্নাহ কিন্তু শুরুতে শিয়াই ছিল। সো এই ডিভাইডেশনটা অ্যাকচুয়ালি পলিটিক্যাল। সো এখন মনে করেন যে আমি যদি একটা নিউট্রাল মনে করেন আমার মানে অন্য এন্টিটি আমরা ভুলে যাই, ধর্মীয় এন্টিটি ভুলে যাই। মনে করেন আমি একজন নিউট্রাল পলিটিক্যাল অ্যানালিস্ট। মনে করেন আমি হুম, ইন্ডিয়ান অ্যানালিস্ট। হুম। তো সে কিন্তু দেখতেছে যে আসলে সুন্নি রাষ্ট্রগুলা দে আর মানে আমি যদি খুব খারাপ ভাষায় বলি, দে আর প্রোস্ট্রেটিং টু ইউএসএ বাট শিয়াস আর নট। সো এই আলোকে আপনি এটা না, কিভাবে এই জায়গায়ও আমি ইয়ে করব, আপনার বক্তব্যকে আ বিরোধিতা করব সম্মানজনকভাবে। সেটা হচ্ছে যে সুন্নিরা করছে, শিয়ারা করছে না, এই ক্যাটেগরাইজেশনটাই ভুল। আমি তো বলছি যে সৌদি আরব কিংবা হচ্ছে UAE তারা হচ্ছে সুন্নি রাষ্ট্র না। তারা হচ্ছে পশ্চিমের বসিয়ে দেওয়া রাজতন্ত্র। সো তারা স্লোগান হিসেবে অনেক রকম মানে ব্যবহার তাদের করতে পারে। আইডিওলজি যাই থাক না কেন, তাদের ধর্মীয় আকিদা বিশ্বাস ধর্মীয় যাই থাক আকিদা না বিশ্বাস তারা ব্যবহার করে। তারা তারা আসলে বিকৃত তারা করে। নিজেরাও মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদীর আদর্শে বিশ্বাস করে, এটা আমি মনে করি না। ওইটাকে তারা ব্যবহার করতে পারে, বাট তারা এটাতে বিশ্বাস করে, এটা আমি মনে করি না। আচ্ছা। সো তাদেরকে আমি শিয়াদের সরি সুন্নিদের রিপ্রেজেন্টেটিভ বলব না। একইভাবে আমি কিন্তু ইরানের যে বর্তমান রেজিম, সেটাকেও সোললি শিয়াদের রিপ্রেজেন্টেটিভ বলব না। কারণ হচ্ছে আপনি যদি লেবাননের মেইনস্ট্রিম শিয়াদেরকে দেখেন যে হ্যাঁ, আয়াতুল্লাহ আলী ফাদলুল্লাহর যারা অনুসারী, আয়াতুল্লাহ আলী ফাদলুল্লাহর অনুসারীরা কিন্তু একদম অলমোস্ট লাইক সুন্নিস। তারা কোনো সাহাবীকে গালমন্দ করা, সমালোচনা করার ধারে কাছেও নাই। তারা একেবারেই ইয়েদের মতো, সুন্নিদের মতো। শুধুমাত্র তারা মনে করেন যে ইমাম হিসেবে, ইমামকে তারা সেপারেটলি দেখেন, যে খিলাফত এবং ইমামতকে তারা সেপারেটলি দেখেন, তারা ইমাম হিসেবে হযরত আলীকে মানেন। যে কারণে আয়াতুল্লাহ ফাদলুল্লাহর জানাজায় কিন্তু সৌদি আরবও তাদের প্রতিনিধি পাঠিয়েছিল। সো আয়াতুল্লাহ ফাদলুল্লাহর অনুসারী কিন্তু হিজবুল্লাহ।
এবং লেবানন এবং ইরাকের একটা বিরাট অংশের শিয়ারা আছেন যারা হচ্ছে অত্যন্ত সফট লাইনার, এবং তারা জাস্ট এটা একটা মাযহাব হিসাবে, অন্য কোনো কিছু না। যেমন শাফি মাযহাব একটা মাযহাব, হানাফি মাযহাব একটা মাযহাব, মালিকি মাযহাব একটা মাযহাব, ঠিক সেভাবেই তারা হচ্ছে জাফরি মাযহাবকে একটা মাযহাব হিসাবে দেখেন। তারা এখানে কোনোভাবেই সুন্নিদের সঙ্গে কোনো একইভাবে ইয়েমেন জাফর থেকে ইমাম জাফর, একইভাবে যদি আমরা ইয়েমেনের জায়দিয়াদেরকে দেখি, জায়দিয়ারাও একটু সুন্নি তারাও একদম তাদের সবকিছু হানাফিদের মতো। ক্লোজেস্ট টু Closest to the Sunni. জায়েদিরা সো হ্যাঁ, সো এই যে একটা বড় অংশ এখন পলিটিক্যালি মোহাম্মদ বিন সালমান ক্ষমতায় আছে, এটার মানে কিন্তু না যে সে সুন্নিদের প্রতিনিধি। একইভাবে বর্তমানে ইরানের যে ক্লারিক রেজিম যারা ক্ষমতায় আছে, এটার মানে কিন্তু এই না যে তারা ক্ষমতায় আছে কিন্তু তারাই শিয়াদের একমাত্র প্রতিনিধি, এটা আমি বলবো না। আচ্ছা, এখানে আমি বলি মিডল ইস্টে দুইটা অ্যাক্সিস, শিয়া সুন্নি অ্যাক্সিস, এই অ্যাক্সিসটাই আসলে সত্যি না। এটা সত্যি না, এটা হচ্ছে ইরানিয়ান রেজিম বলেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি এটা শিয়া রেজিম বলেন, আমি মনে করি না দে আর রিপ্রেজেন্টিং দ্য শিয়াজ। একইভাবে আপনি সৌদি রেজিম বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যদি বলেন যে এটা সুন্নি রেজিম বা ওয়াহাবি রেজিম, আমি এইটাকে মনে করি যে এইটা হচ্ছে একটা ভুল রাজনৈতিক বয়ান, যেটা উম্মাকে ট্যাগিং হ্যাঁ উম্মাকে ডিভাইড করে রাখার জন্য এই ধরনের ট্যাগিং করা হয়। কারণ সুন্নিদের, আচ্ছা আপনি দেখেন যে ফিলিস্তিনের যারা ফাইটার, হামাস কিংবা ইসলামিক জিহাদ, তারা কি সুন্নি না শিয়া? সুন্নি তো তাদের পেছনে সৌদি আরব নাই কেন? সে যেহেতু সুন্নিদের রাষ্ট্র। অথচ তো ইরান আছে। ইরান কেন আছে তাহলে তার পেছনে? সে তো শিয়াদের রাষ্ট্র। সো এই পার্থক্যটা পলিটিক্যাল ভাই। এটা হচ্ছে ওই মাযহাবগত পার্থক্য না, বা ওই যে যে শিয়া আইডিওলজি যেটা বলছেন, সেই সেই বিষয়ের ইস্যু এখানে না। আচ্ছা, সো এবং আপনি যদি বলেন যে শুধুমাত্র সৌদিরা আমেরিকাকে প্রস্টেট করছে, এটাও সত্য না। কারণ ইরান আফগান যুদ্ধের সময় ইরানের এই রেজিমের অবস্থান কি ছিল? ২০০১ সালে যখন তালিবানদেরকে ক্ষমতাচ্যুত করা হয়, কাদের পক্ষে ছিল কাসিম সুলাইমানিরা? কাদের পক্ষে ছিল ইরানের বর্তমান রেজিম? পরবর্তীতে আমরা দেখছি কিন্তু যে তালেবানরা ইরানের সঙ্গে যতটা কমফোর্টেবল ফিল করছে, সৌদি আরবের সাথে না, ততটা সেটা আমরা পরে আসছি, কিন্তু আমার প্রশ্নটার উত্তর কি যে আফগান যুদ্ধের সময় ইরান কার পক্ষে ছিল? না, আমি বুঝতে আমেরিকার পক্ষে। আচ্ছা, তারপরে যখন সিরিয়াতে বিপ্লব হচ্ছিল, সিরিয়াতে তো বাশার রেজিমের মতো জঘন্য অপ্রেসর তো মিডল ইস্টে খুবই কম আছে। সো এই কিন্তু বাশার রেজিমের, হ্যাঁ, আমি আপনার সাথে একমত, সম্পূর্ণ একমত যে হিউম্যান, মানে কি বলবো, মানে হিউম্যান রাইটস ভায়োলেশন করছে বাশার আল আসাদ, এটা আনপ্রেসিডেন্টেড। কিন্তু বাশার আল আসাদের কিন্তু স্টিল সিরিয়ার কিন্তু রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নেয়, স্বাধীনভাবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল, যেটা কিন্তু অন্য রাষ্ট্রে ছিল হ্যাঁ, না। সেটা ছিল। ওইটা নিয়ে আমাদের দ্বিমত নাই। কিন্তু ওই জায়গাতে যারা ইসলামিস্ট বিপ্লব করতে চাচ্ছিল, সিরিয়ার বিরুদ্ধে বাশার আসাদকে যারা উৎখাত করতে চাচ্ছিল, তাদের বিপক্ষে কারা অবস্থান নিয়েছিল? ইসলামপন্থী রেভলিউশনের বিরুদ্ধে কারা ছিল? ইরানিয়ানরা ছিল। তাহলে এই যে এই ইরানের এই অবস্থানটা, এটা কার পক্ষে গিয়েছিল? কিন্তু আমি যদি বলি যে ইরান আসলে গ্রেটার পার্সপেক্টিভ চিন্তা করছে, যে যদিও এটা আসলে কতটুকু লজিক্যাল আমি যাই, হ্যাঁ, জাস্ট তর্কের খাতিরে বলতেছি যে আপনার যদি এরকম হয় যে আসলে বাশার আল আসাদ হচ্ছে যে সে তো আসলে মানে তাকে কিসের সাথে তুলনা করবো অন্য, বাট ইউএস এর বিরোধী ছিল, সেই হিসাবে যদি আদর্শগত দিক থেকে ইসরায়েল বিরোধী ছিল, যদি বলি ইসরায়েল বিরোধী, অবশ্য খুব একটা স্ট্যান্ড দেখা যায় না বাশার আল আসাদের। এক্স্যাক্টলি এটাই কথাটা হচ্ছে এটা। তো তাহলে আপনি আপনি যদি তাকে ইসরায়েল বিরোধী না বলেন, তাহলে তাকে মার্কিন বিরোধী কোন হিসাবে বলেন? তো গ্রেটার এবারে আবার আমরা এটাই বলতে চাই। ব্রাদারহুডকে দেখি যাতে আপনার মোহাম্মদ মুরসি যখন ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির মাধ্যমে ক্ষমতায় আসলেন, ওনার আপনি পলিটিক্যাল অ্যাসেম্বলি গুলো দেখবেন, উনি কিন্তু ওইখানে কিন্তু লোকজন হচ্ছে যে ইসরায়েল বিরোধী স্লোগান, তারপর হচ্ছে যারা জাহাজ বিরোধী স্লোগান, এগুলো কিন্তু দিছে। ওরা আবার কিন্তু শুনি, হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, তারপর তাদেরকে কি করা হয়েছে? তাদেরকে তাদেরকে উৎখাত করে দেওয়া, উৎখাত করে দেওয়া হয়েছে। বিষয় হচ্ছে So ওই যে exactly আমি আপনাকে এটাই বুঝাতে চাচ্ছি। আপনি মুসলিম ব্রাদারহুডের নামে করেন, আপনি হামাসের নামে করেন, আপনি যেই নামেই করেন, আপনি যদি জায়নিজমের বিরোধিতা করেন, ইসরায়েলের বিরোধিতা করেন, তাহলে আমেরিকা আপনার পেছনে থাকবে এবং আরবের শাসকরা তাদের নিজ নিজ পলিটিক্যাল বিবেচনায় আপনার বিপক্ষে অবস্থান নেবে। যেমন বিরোধিতার কথায় আমার একটা জিনিস মনে করলো, সেটা হচ্ছে যে আপনার জায়নিজমের কিন্তু যারা অর্থোডক্স জিউ, আমি কিন্তু অনেক মানে রাবাইদের বক্তব্য শুনছি যারা জায়নিজদের বিরোধিতা হ্যাঁ, করছে। সেটা তো একটা ডিফারেন্ট জিনিস। এই জন্যই আমি বললাম যে পলিটিক্যাল হ্যাঁ, বিরোধিতা। জায়নিজম নিয়ে আমি বললাম যে জায়নিজম নিয়ে কথা বলতে গেলে এটা আরেকটা পডকাস্ট করতে হবে। কারণ জায়নিজম হচ্ছে একটা ইহুদি ধর্মের একটা বিদাত।
একদম ঠিক। এটা একটা নতুন প্রচলন। যে কারণে যারা কি আরো অনেক বেশি ট্যানজেন্ট কোন ইয়া। কারণ আমি যেটা শুনছি যে জায়নিস্টরা তো আসলে কতটুকু জিউ। না, না, তারা তো পুরোপুরি সেকুলার। এবং অর্থোডক্স জিউরা কিন্তু বেসিক্যালি তাদেরকে তাকফির করে। হ্যাঁ, হ্যাঁ, এক্সাক্টলি আমি 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 সেটাই বললাম। তারা তো সেকুলার এবং তাদের মূল যে ইহুদিদের যে ধর্মগ্রন্থ যেটা তারা হ্যাঁ, হ্যাঁ। তো ওই যে ধর্মগ্রন্থ সেখানে তো বলাই আছে যে পরবর্তী মেসিয়া আসার আগে কোনো রাষ্ট্র ক্ষমতা অর্জন করবে না ইহুদিরা। তারা তো সেটাকেই ভায়োলেট করে জুইশ রাষ্ট্রের কথা বলেছে। জোর করে যখন জায়নিস্ট রাষ্ট্রের কথা বলা হচ্ছে, জায়নিস্ট রাষ্ট্রের যে বইটা লেখে প্রথম থিওডর হার্জেল, সেটা তো লিখেছেই ইয়ের বাইরে গিয়ে, ইহুদিদের যে ক্লাসিক্যাল শিক্ষার বাইরে গিয়ে। সো অর্থোডক্স ইহুদি যারা, অর্থাৎ যারা মূল ইহুদি ধর্মগ্রন্থ ফলো করতে চায়, তারা আমেরিকাতে বা ইউরোপে তারা সবখানেই ইসরায়েল বিরোধী। যদিও তারা মাইনরিটি, কিন্তু কথা হচ্ছে তারা বিরোধী। সো আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, ইরান কিন্তু অনেক তারও আগে আমরা যদি ৮০-র দশকে দেখি, ইরান কিন্তু ইয়েতে ল্যাটিন আমেরিকাতে আমেরিকার পারপাস সার্ভ করেছিল ইয়েদের কন্ট্রা বিদ্রোহীদেরকে অস্ত্র দিয়ে। সো এটা আমরা বলবো না যে সবসময় শুধুমাত্র যারা সোকল সুন্নি তারাই শুধু আমেরিকান পারপাস সার্ভ করেছে। আমরা দেখি যে ইরানিয়ান রেজিমও এটা করেছে। সো এখন যখন ইরানিয়ান রেজিম পলিটিক্যাল বিবেচনায়, নট দ্যাট শিয়া বিবেচনায় তারা আমেরিকার বিরুদ্ধে চলে গেছে, পলিটিক্যাল বিবেচনায় তারা তাদের বর্তমান যে অবস্থানটা, তারা পারমাণবিক চুক্তিতে বসতে চাচ্ছে না। তারা ইয়ের সঙ্গে, ইসরায়েলের যে আঞ্চলিক অবজেক্টিভগুলো সেগুলোর সঙ্গে তাদের ম্যাচিং হচ্ছে না। এই কারণে তারা ক্ষমতাচ্যুত হচ্ছেন। এখানে শিয়া সুন্নির বাইনারিকে আমরা আনবো না। এখন হচ্ছে যে আসলে আমাদের সবার যে কনসার্ন সেটা হচ্ছে যে এই যুদ্ধটা আসলে থামবে কিভাবে? আচ্ছা, আমরা যদি পরে আপনার প্রশ্ন ছিল যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ কেন? সেটা আমি বলেছি প্রাইমারি অবজেক্টিভ ছিল যে এদেরকে রেজিম চেঞ্জ করা বা রেজিমের ভেতরে সফটওয়্যারদেরকে নিয়ে আসা। সেটা যখন হবে তখন আপাতত এটা থামবে। কিন্তু অ্যাকচুয়ালি এখানে কিন্তু আপনার রেজিমের মেইন পার্ট আয়াতুল্লাহ আলী খামেনি যে উনি তো মারা গেছে। তাহলে যুদ্ধ থামছে না কেন? তাহলে হ্যাঁ, থামবেটা কিভাবে? না, উনি মারা গেছেন, কিন্তু উনার আ পরবর্তী লেয়ার লিডারশিপ কি এখনো আদৌ ডিক্লেয়ার করছে? এটা নিজেও কিন্তু এখনো পরবর্তী শোনা যাচ্ছে না, কারণ শোনা যাচ্ছে, সেটা তো গুজব তো অনেক রকম বলে। কিন্তু অফিসিয়ালি ডিক্লেয়ার্ড হয়েছে কিনা? আজকেও আমি দেখে আসলাম এই পডকাস্টে আসার আগে যে সেটা গতকালকে ইয়ে বলেছেন, ট্রাম্প বলেছেন যে ইরানে পরবর্তীতে কে আসবে সেটা আমি চুজ করব। সো ওইটা যখনই তার পছন্দ হবে। এটা আমরা আসলে কিভাবে হবে আমার জানা নেই। সেটা হচ্ছে যে আমাদের যেমন আমরা দেখি যে ৫ বছর পরে যে রাষ্ট্রপতি শপথ করায় ৮ই আগস্টে যে শপথের ঘটনা হলো। হ্যাঁ? তো এই যে প্রক্রিয়াটা আমরা তাদের ওখানেও ওখানেও একটা একটা পরামর্শ সভা আছে যারা হচ্ছে এটা ইলেক্ট করবে। এতদিন ইলেক্টেড হয়ে যাওয়ার কথা। সো এটা কেন ডিক্লেয়ার করছে না? সেখান থেকেও বোঝা যায় যে এখানে অনেক ধরনের নেগোসিয়েশন, অনেক ধরনের আলাপ আলোচনা চলছে। কারণ ইরানের সাথে আমেরিকার যুদ্ধ যেমন চলছে, তেমন আলোচনাও তো চলছে। আপনার বিভিন্ন চ্যানেলে আলোচনা চলছে। কিন্তু শুনছি যে ইরান যাবতীয় আলোচনার বিষয়কে ডিনাই করতে তারা বলতে যে আমাদের লিডাররে মারছো আমরা দেখা লোক। না, এরপরে তারা সেটা বলে, কিন্তু আব্বাস আরাগচি কি বিভিন্ন মুসলিম দেশের সঙ্গে কথা বলছেন না? সেটা তো স্বীকার করছেন। এখন যুদ্ধের ময়দানে, হ্যাঁ, যুদ্ধের ময়দানে সরাসরি সব সত্য স্বীকার করে ফেলতে হবে এমন কোনো কথা নাই। যেমন তারা তো একবারও বলছে না যে এই যুদ্ধে রাশিয়া এবং চায়নার ভূমিকাটা কি। তারা বলছে তারা আমাদের সাথে আছে। কিন্তু কিভাবে আছে? এখন যুদ্ধের ময়দানে এগুলো যদি সব বলে দেয়, এখন যুদ্ধের ময়দানে যদি বলে দেয় না আমি তো আমেরিকার সঙ্গে আলোচনা এটা করছি। হ্যাঁ, আমরা এটা বলতে পারি কিনা যেমন আপনার তালেবানরা যখন নেগোসিয়েশন করলো তখন কিন্তু একটা মিডিয়েটর ছিল। কাতার কিন্তু এখানে ভালো একটা ইয়ে করছে যে তারা যাবতীয় আপনার কনফারেন্স হইছে হচ্ছে কাতারে, মিটিং হইছে কাতারে ইউএস এর সঙ্গে। সেটা হতে পারে যে হয়তো তারা বলছে যে ইউএস এর সঙ্গে কথা বলছে না, বাট হুম, মুসলিম হুম, স্টেট হুম, গুলোর হুম, সাথে হুম, কথা বলতেছে। হুম। কিন্তু আসলে মনে করেন যে এই যে পশ্চিমের যে মুনাফিকি যদি আমরা বলি আমাদের ভাষায়, এই যে আলোচনা চলতেছিল। যেমন অনেকে বলতেছে যে খামেনি আসলে ঐরকম একটা পাবলিক অ্যাপিয়ারেন্স দেওয়ার কারণ হচ্ছে যে ইরানের যে ইন্টেলিজেন্স তারা মনে করছে যে এই আলোচনার চলা অবস্থায় আমাদের উপর এরকম আক্রমণ আসবে না। যার কারণে সে বাংকার থেকে বের হয়ে এসে হচ্ছে যে আপনার ওই মিটিংটা করছে। তো এইটা আসলে ইরান আসলে বিশ্বাস করবে কিভাবে ইউএসএ কে? মনে করেন এর আগে তো গাদ্দাফি ইউএস এর কিছু জিনিসপত্র মেনে নিছে। হ্যাঁ? তারপরে মনে করেন যে এদের পরিণতি কি হচ্ছে? সৌদি আরবরা মনে করেন যে যা বলে ইউএসএ অলমোস্ট তারা তাই মেনে নেয়। তারপরেও তো এই যে যুদ্ধের সময় তো আসলে আ মানে ইউএসএ তাদেরকে ব্যাকিংটা দিচ্ছে না। ইরান তো একের পর এক মিসাইল ছাড়তেছে। আর ইউএসএ মনে করে যে তাদের যত ডিফেন্স সিস্টেম ছিল সেগুলো ইসরায়েলের পিছনে দিয়ে না, আপনি তো আমার প্রথম কথাতেই ফেরত আসলেন। আমি যখন বললাম এটা ক্রুসেড, এবং এখানে হচ্ছে ক্রুসেডের একটা পক্ষ হচ্ছে ই এই পশ্চিমা সভ্যতা এবং আরেকটা অংশ হচ্ছে মুসলিমরা। সো আপনার কথা তো এখন সেদিকেই যাচ্ছে। যে সে কেন সৌদি আরবকে রক্ষা করবে?
আমেরিকার আসলে উদ্দেশ্য হচ্ছে সেখানে সৌদি আরব রক্ষা রক্ষা করবে। করবে। হ্যাঁ, আপনিও তো মানে এগুলো আসলে তাকে আইওয়াস। সুন্নি হিসাবে দেখেন বা ওয়াহাবি হিসাবে দেখেন। সে তো জানে এ মুসলিম। আপনি হয়তো ইরানকে শিয়া হিসেবে দেখেন বা আরেকজনকে মানে জায়েদিয়া হিসেবে দেখেন। সে তো জানে এগুলো তাহলে মুসলিম। যদি যুদ্ধে থামার কথাই বলি, তাহলে কি আসলে একটা ওরকম নেগোসিয়েশন ডিল হবে? এবং যেখানে ইরান আসলে তার পারমাণবিক ইয়াগুলা সারেন্ডার করবে? বা এনরিচড যে ইউরেনিয়াম গুলা আছে U-35, U-235 এর। না, ইরান তার পারমাণবিক আকাঙ্ক্ষাকে পুরোপুরি সারেন্ডার করে ফেলবে এটা আমার কাছে বিশ্বাস হয় না। কারণ হয়তো তারাও এই মুহূর্তে যুদ্ধ থামানোর স্বার্থে কৌশলগতভাবে তারা একটা ডিলে যেতে পারে। আর পারমাণবিক বোমা যারা বানায় তারা তো কেউ ওভাবে ঘোষণা দিয়ে বানায় না যে আমি মানে হ্যাঁ, উত্তর কোরিয়া কিন্তু প্রপোর্শনালি হ্যাঁ, হেল্প করে। উত্তর কোরিয়া সে তো পুরো ওয়ার্ল্ড অর্ডারকে চ্যালেঞ্জ করে আলাদাভাবে থাকছে চীনের সমর্থনে। ঐরকম যদি ইরান করতে পারতো সেটা হলে তখনই ইরান হয়তো চেষ্টা করতে পারমাণবিক বোমা বানানোর জন্য। কিন্তু ইরানকে তো এভাবে চীন যেভাবে উত্তর কোরিয়াকে সমর্থন করেছে, চীন তো সেভাবে ইরানকে সমর্থন করবে না। সেখানেও সেখানেও হবে। এখানে এই পয়েন্টটা আমার ছিল যে আসলে কি চীন রাশিয়া আসলে সরাসরি প্রক্সি ওয়ারই থাকবে? এটা কি আসলে এটা অবশ্যই প্রক্সি ওয়ার থাকবে। কারণ আপনি এটা যদি সরাসরি আসে তো ওয়ার্ল্ড ওয়ার হয়ে যাবে। তখন তো আবার বিশ্বযুদ্ধ লেগে যাবে। সেই দিকে তার কেনই বা যাবে? তাদের তো ইরানকে রক্ষা করার জন্য তাদের প্রয়োজনটা কতটুকু পর্যন্ত? ইকোনমিক স্বার্থ পর্যন্ত। তো ইকোনমিক স্বার্থ রক্ষার জন্য যেটুকু সমর্থন দরকার সেটুকু দিচ্ছে। এর চেয়ে বেশি কেন দিবে? এই যুদ্ধের প্রভাব কি বাংলাদেশ ক্ষেত্রে হয়? আমরা আমি ওই আলোচনাটা একটু শেষ করি যে যুদ্ধটা শেষ হবে কিভাবে? প্রথম কথা হচ্ছে যুদ্ধটা আপাততভাবে শেষ হবে। কিন্তু তাদের যুদ্ধের গ্রেটার অবজেক্টিভটা কি সেটা আমি বলি নাই। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যুদ্ধের গ্রেটার অবজেক্টিভ হচ্ছে এই যে যেটাকে আমরা শাম বা লেভান্ট হিসাবে চিনি, এই জায়গাটাতে ইসরাইল তাকে তার সীমানা বাড়াতে চায়, যেটাকে গ্রেটার ইসরাইল প্ল্যান আমরা বলি। সো এই মুহূর্তে যদিও যুদ্ধের প্রাইমারি অবজেক্টিভ হচ্ছে ইরানে একটা রেজিম চেঞ্জ করা বা রেজিমের মধ্যে তুলনামূলকভাবে আপোসকামী কাউকে নিয়ে আসা, কিন্তু এই যুদ্ধের গ্রেটার উদ্দেশ্য হচ্ছে এই অঞ্চলের মুসলিম দেশগুলোকে পুরোপুরি দুর্বল করে ফেলা এবং সেখানে ইসরায়েলের সীমানাটাকে বাড়ানো। যেমন আপনি দেখবেন যে সিরিয়াতে কিন্তু ইসরায়েল একদম পরিষ্কারভাবে বলছে যে সে সিরিয়াতে কিছু অংশ চায়। সো এখন সে সিরিয়ার দিকে কিছু অংশ নেবে। তারপর সে আস্তে আস্তে তার যে গ্রেটার ইসরায়েলের যে ম্যাপ, যেখানের মধ্যে জর্ডানের অংশ আছে, যেখানে অবশ্যই ফিলিস্তিন পুরোটা আছে, যেটা কিন্তু মানে লেবানন কয়েকবার কি তারা হ্যাঁ, পুরোটা নিয়ে গেছে লেভান্ট শহরটা? যেটা তাদের গ্রেটার ইসরায়েলের মধ্যে যতটুকু শামের যে অংশটা আছে তারা পুরো লেভান্টের মধ্যে তো সাইপ্রাসও পড়ে, তো তারা সাইপ্রাস নিবে না। সো মুসলিমদের অংশ যেটা তার সেখানে তুরস্কেরও কিছু অংশ আছে, যে কারণে আমরা বলি যে এখন তো তুরস্কের সেই তথাকথিত সুলতান এরদোয়ান তিনি একরকম চুপচাপ আছেন, কিন্তু যদি ইরানকে দুর্বল করতে পারে তাহলে ইসরায়েলের যারা পলিটিক্যাল থিঙ্কার তারা অলরেডি বলা শুরু করেছে যে পরবর্তী টার্গেট হতে হবে তুরস্ক। এটা আমরা বলছি তা না, তারাই পরিষ্কারভাবে বলছে পরবর্তী টার্গেট হতে হবে মানে এরদোয়ান। আপাত দৃষ্টিতে যুদ্ধ পজ হয়ে যাবে হয়তোবা, কিন্তু সেটা কবে হতে পারে? সেটা তো অত নিশ্চিতভাবে তো বলা যায় না, কিন্তু কথা হচ্ছে যত দ্রুত আমেরিকানরা মনে করবে যে ইরানের পরবর্তী লিডারশিপ তাদের জন্য কমফোর্টেবল, যেটা ট্রাম্প তো একটু মানে বেশি রাষ্ট্রিক ভাষায় কথাবার্তা বলতে পছন্দ করে। সে বলছে যে ইরানের পরবর্তী নেতা আমি চুজ করবো। সো অ্যাকচুয়ালি ব্যাপারটা ওইরকম না হলেও তার পছন্দসই একটা লোক আসতে হবে। মানে মধ্যমপন্থী, ঠিক রাইটিস্ট না। আহ, খামেনির মতো। আমি আপোসকামী শব্দ ব্যবহার করব। মধ্যমপন্থা শব্দটা কম্পারেটিভলি আপোসকামী নেতৃত্ব আসলে যেটা আমরা দেখি যে আব্বাস আরাকচি বা জাভেদ জারিফদের যে প্যাটার্ন, আমি বলতে চাচ্ছি না কোন ব্যক্তি আসবে, কিন্তু এই প্যাটার্নের কোনো একজন ব্যক্তি আসবে। এই যুদ্ধের প্রভাব বাংলাদেশে কি হবে? বাংলাদেশ সহ পুরো পৃথিবীতেই তো অলরেডি তেলের দাম, গ্যাসের দাম নিয়ে বিরাট সমস্যা তৈরি হয়েছে। সো প্রভাব হচ্ছে প্রথমত আমাদের যে মিডল ইস্টে একটা বিরাট অংশের শ্রমিক আছেন, অলরেডি একজন বাংলাদেশি এই যুদ্ধে নিহত হয়েছেন। সো এটা আমাদের শ্রমবাজার একটা অস্থিরতার মধ্যে যাবে। তেলের দাম, গ্যাসের দাম অলরেডি বেড়েছে, সেটার প্রভাব খুব শিগগিরই বাংলাদেশে পড়বে। বাংলাদেশ এখনও দাম বাড়ায়নি, কারণ বাংলাদেশে এখনও আগের দামে কিছু স্টক আছে, কিন্তু যখন এই স্টক শেষ হবে নতুন দামে কিনতে হবে, তখন ইউরোপে যেভাবে গ্যাসের দাম বেড়েছে ঠিক সেভাবে আমাদের এখানে বেড়ে যাবে, জীবনযাত্রার ব্যয় বেড়ে যাবে। সো যুদ্ধটা সবসময় যুদ্ধের কোনো ফল বা যেহেতু আপনি বলছেন যে না, ওয়ার্ল্ড ওয়ার 3 তে মানে না, রাশিয়া বা এটা চায়না এন্টার না, এটা করতেছে, ওয়ার্ল্ড ওয়ার 3 হবে না। এবং এর আগের ইরাক যুদ্ধের সময়, গালফ ওয়ারের সময় বাংলাদেশ যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল ঠিক সেভাবে ক্ষতিগ্রস্ত হবে। জিনিসপত্রের দাম কিছু বাড়বে। বাংলাদেশ সরাসরি যুদ্ধে যুক্ত হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে। আমরা অনুষ্ঠানের মূল পর্ব অলমোস্ট শেষের দিকে চলে আসি। আমরা র‍্যাপিড ফায়ারে চলে যাব। তো র‍্যাপিড ফায়ারের নিয়ম হচ্ছে যে আমরা শর্টে কোয়েশ্চেন করব এবং শর্টে অ্যান্সার আসবে। এটা হচ্ছে আমাদের সিস্টেম। তো ট্রাম্প কি আসলে নেতানিয়াহু পাপেট কিপার? না, না, না। এগুলো তো হচ্ছে একেবারে আ না, সেখানে যে লিডিং স্টেট সেখানেও মানে তার অধীনস্থ একটা রাষ্ট্রের পাপেট হতে যাবে। বাংলাদেশের পলিসি মেকিং এর যদি আপনি দায়িত্ব নেন,
তাহলে আপনি কোন পক্ষে যাবেন? কারণ একদিকে হচ্ছে যে আপনার আমেরিকা এবং বাকি মিডল ইস্টের বাজার, আরেকদিকে হচ্ছে যে আসলে মানে আমেরিকা এবং ইসরায়েল তো টোটালি হচ্ছে হিউম্যান রাইটস এর বিপরীতে। সেক্ষেত্রে কোন দিকে যাবেন? প্রশ্নটার প্রথম অংশ হচ্ছে যে আমি আসলে কোনো নেশন স্টেটের পলিসি মেকারই হব না, প্রথম কথা। আর আর যদি যদি একান্ত সত্যি আপনি আপনি সেখানে, হয় হ্যাঁ, না, আচ্ছা, তাহলে সেখানে যদি বাংলাদেশের পলিসি মেকার কি করতে পারে? আপনি আপনি যদি যদি সেখানে বসান তাহলে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমান যে ভূমিকাটি নিয়েছিলেন ইরাক-ইরান যুদ্ধের সময়, যত দ্রুত চেষ্টা করেছিলেন যে উভয় পক্ষের মধ্যে একটা সমঝোতার মধ্যে নিয়ে আসা, ওই ধরনের বাংলাদেশের মতো বর্তমান ক্যাপাসিটিতে একটা ছোট রাষ্ট্রের একটা কোনো সরাসরি কোনো পক্ষ না নিয়ে যত দ্রুত সম্ভব আ এই মিডল ইস্টের দেশগুলোর সঙ্গে ইরানের একটা যদি এই যুদ্ধের মানে জয় পরাজয় নির্ধারণের একটা সিঙ্গেল ক্রাইটেরিয়ান ধরি, সেটাকে আপনি কি বলবেন? জয় পরাজয় নির্ধারণের ক্রাইটেরিয়া তো হচ্ছে যে চুক্তিতে কে কোন দিকে ডমিনেন্ট হচ্ছে সেই দিকটা। অর্থাৎ যেই চুক্তির মাধ্যমে এই যুদ্ধটা শেষ হবে, যে ডিক্লারেশনের মাধ্যমে শেষ হবে, সেখানে কে ডমিনেন্ট হচ্ছে সেটা দিয়ে জয় পরাজয় নির্ধারণ হবে। তবে ইরানের রেজিম চেঞ্জ না হওয়াটা হচ্ছে আমেরিকার পরাজয়। কারণ সে তো রেজিম চেঞ্জের কথা বলেই যুদ্ধটা শুরু করেছিল। রেজিম চেঞ্জ মানে আপনি যেটা বলতেছেন, রেজিম মানে কি? ওই যে শাহ পাহলাভি যদি না আসে তাহলে না, শাহ পাহলাভি না, অর্থাৎ এই ইসলামিক গভর্নেন্স যেটা আছে, ক্লারিক্যাল রেজিম যেটাকে আমরা বলছি, আমি ইসলামিক পুরোপুরি বলব না, তারা দাবি করে সেই হিসাবে বললাম আরকি। তো এই ক্লারিক্যাল রেজিম এইটা উৎখাত না হওয়াটাকে আমি বলব যে রেজিম চেঞ্জ হয়নি। সেখানে ওই রেজিমের ভেতর থেকে যদি তুলনামূলক আপোসকামী কেউ আসেন, সেটাকে তো রেজিম চেঞ্জ বলা যায় না। সেটা হচ্ছে সরকারের মধ্যে ব্যক্তি পরিবর্তন। তাহলে সেটা কি ইরানের জয় হবে না ইউএস এর জয় হবে? সেটা আনডিসাইডেড অবস্থায় থাকবে। অর্থাৎ রেজিম চেঞ্জ হয় নাই, এই অর্থে আমেরিকা ডমিনেন্ট হইতে পারে নাই। আবার পারমাণবিক চুক্তিতে ইরান চলে গেছে, সেই অর্থে আমেরিকার অবজেক্টিভ সফল হয়েছে। সো এটা হচ্ছে 50-50। তাহলে ওই মানে এই যুদ্ধে আসলে জয় পরাজয় থাকবে না। মানে আমাদের পরবর্তী নট প্রসেসরে নেসেসারিলি এটা সব, সব কে হ্যাঁ, জিতবে? না, যুদ্ধ কনক্লুড না হওয়া পর্যন্ত তো জয় পরাজয় হয় না। যেমন গ্রেটার যে যুদ্ধটা সেটা হ্যাঁ, গ্রেটার এই যুদ্ধ তো চলবে। কারণ হামাসের যুদ্ধ বন্ধ হবে না, গাজার যুদ্ধ বন্ধ হবে না। সো মিডল ইস্টে এই যে আগুন গ্রেট, জ্বলতে হ্যাঁ, আগুন জ্বলতেই থাকবে এবং গ্রেটার ইসরায়েলের স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে এটা একটা লম্বা প্রসেস। এখানে আরও যুদ্ধ হইতেই থাকবে এবং সেখানে এই যে ভ্যাকুয়াম তৈরি হবে, এই যে লিডারশিপের যে ভ্যাকুয়ামটা তৈরি হচ্ছে এখন, দেখা যাচ্ছে অধিকাংশ, আপনি যেগুলোকে সুন্নি দেশ বললেন, এই আরব দেশগুলোর অধিকাংশই যে নেতৃত্ব, তারা কিন্তু জনগণের কাছে ব্যাপকভাবে প্রশ্নবিদ্ধ। সো ইরানেও ক্লারিক্যাল রেজিমের মধ্যে দুই ধরনের বিরোধিতা আছে। একটা হচ্ছে সেকুলার বিরোধিতা, আর একটা হচ্ছে ইসলামিস্টদের মধ্যে একটা বিরোধিতা আছে যে তারা কি আদৌ সঠিকভাবে সবকিছু হ্যান্ডেল করতে পারছে কিনা। কারণ ইরানেও তো জিনিসপত্রের দাম অনেক বেশি এবং খুব খারাপ অবস্থা। পাক আফগান যুদ্ধ কি আসলে ইসরায়েলি মদদে হইছে? কারণ এটা ইসরায়েলকে হ্যাঁ, না, এটা আমেরিকার মদদে হয়েছে। আমেরিকার মদদে, আমেরিকার মদদে হয়েছে এবং এবং তালেবান সরকারকে বেকায়দায় ফেলার জন্য পাকিস্তান ইচ্ছাকৃতভাবে এই মুহূর্তে ইরান হামলার আগে তারা এই ধরনের একটা যুদ্ধের মধ্যে জড়ালো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি আপনাকে একসাথে ২ টা প্রশ্ন করব। একটা হচ্ছে যে আপনার মনে করেন যে এখনকার যে ওয়ার্ল্ড এর পলিটিক্সটা, এটাকে যদি আমি একটু ব্যাকে নিয়ে চলে যাই, ইন্ডিয়াকে একটু মানে আমরা যখন বাইপোলার পৃথিবী দেখছি, যেটাকে আপনি বলতেছেন যে ফার্স্ট লেয়ারে মানে চ্যালেঞ্জিং স্টেট ছিল হচ্ছে রাইভাল স্টেট সোভিয়েত রাশিয়া, রাইভাল স্টেট, আর লিডিং পাওয়ার ছিল হচ্ছে ইউএসএ, যেটা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার এর পর পরের থেকে। ওয়ার্ল্ড অর্ডার। হুম, তো এই ওয়ার্ল্ড অর্ডারে আমরা দেখছি যেখানে একটা লিডিং স্টেট ছিল হচ্ছে ইউএসএ, আর রাইভাল রাইভাল স্টেট ছিল হচ্ছে যে সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত রাশিয়া। লিডিং স্টেটের ব্লকে ছিল ম্যাক্সিমাম মুসলিম রাষ্ট্রগুলো ইনক্লুডিং পাকিস্তান, এবং রাশিয়ান ব্লকে ছিল হচ্ছে যে ইন্ডিয়া। ইন্ডিয়া। এবং আমাদের মুক্তিযুদ্ধেও কিন্তু এটার একটা প্রভাব আছে। আমরা যখন দেখছি যে রাশিয়ান ব্লকে ইন্ডিয়া ছিল, ইন্ডিয়া কিন্তু জি। বাংলাদেশের এই ইয়াকে সাপোর্ট করছে হুম, পাকিস্তানের হুম, হুম, বিরুদ্ধে যে, হুম। এবং সব জায়গায় এরকম একটা বাইপোলার পৃথিবী ছিল। কিন্তু এখন এই পলিটিক্সটা কিন্তু একটা চেঞ্জের ভিতর দিয়ে যাচ্ছে। যেমন আপনি যদি দেখেন ইন্ডিয়ার সাথে কিন্তু এখন আর আমেরিকার সম্পর্ক ওরকম না। বরং এই অঞ্চলে কিন্তু চায়নাকে ব্লকেট দেওয়ার জন্য বলতে পারি আমরা যে ইন্দো মার্কিন একটা গোষ্ঠী এখানে প্রভাব বিস্তার করতেছে। এই জিনিসটাকে আপনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন ১ নাম্বার। আর এই পলিটিক্স এর ভিতরে মনে করেন যে এটা তো কূটনৈতিক আলাপ। কিন্তু এটা আসলে এখন এসকেলেশন এর দিকে যাচ্ছে। এই এসকেলেশন টা যাতে না হয়, এটা সলিউশন আসলে কি? আচ্ছা। এখানে আপনার প্রশ্নটা বেশ ভালো প্রশ্ন যে এই মুহূর্তে তো আমরা মাল্টিপোলার বা বাইপোলার বিশ্ব দেখছি না। আমরা দেখছি যে ইউনিপোলার ওয়ার্ল্ড। সো এখানে খুব স্বাভাবিকভাবে ইউনিপোলার বা মাল্টিপোলার বলতে পারি, আমি যদি আপনার সাথে ইয়ে করি কি? না, ইউএসএ এখানে লিডিং স্টেট। আর কেউ এখানে ইয়ে করার, ওয়ার্ল্ড পলিটিক্সকে ডমিনেট করার অবস্থানে কেউ নাই। রাশিয়াও নাই। এরা সবাই এখন রিজিওনাল পাওয়ারে পরিণত। এটা গ্রেট পাওয়ার, কিন্তু বাট তারা লিডিং স্টেট বা তারা হচ্ছে পোল সৃষ্টি করার মতো অবস্থায় নাই। আচ্ছা, সো পাকিস্তানের কথা যেটা বললেন যে পাকিস্তান
লিডিং স্টেট আমেরিকার সঙ্গে সম্পর্ক রাখে। আবার চাইনিজ ইনভেস্টমেন্টও এখানে আছে। সো এই জন্যই আমরা একে অরবিটিং পাওয়ার বলি। অরবিটিং সে কিন্তু ওই যে সাবঅর্ডিনেট পাওয়ার না। সাবঅর্ডিনেট পাওয়ার যদি হইতো সে শুধু আমেরিকার কথাই শুনতো। সে যেহেতু অরবিটিং পাওয়ার, সে যেটা করে আমেরিকার ব্রডার পিকচারে সে আমেরিকার সঙ্গেই থাকে। কিন্তু সে তার নিজের স্বার্থে রাশিয়ার সাথে বা ইয়ের সাথে, চীনের সাথে বা হচ্ছে ইরানের সাথে কিছু রিলেশনশিপ সে মেইনটেইন করে। এইটাই হচ্ছে ইয়ে এই সাবঅর্ডিনেট রাষ্ট্রগুলোর সঙ্গে এই অরবিটিং পাওয়ার রাষ্ট্রগুলোর পার্থক্য আরকি। আচ্ছা। আর আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে এটা আসলে এসকেলেশনের দিকে যে যাচ্ছে এটা আমি ইন্ডিয়াটা ইন্ডিয়ারটা একটু একটু ব্যাখ্যা করে নিই। ইন্ডিয়ারটা যেটা বলছিলেন যে ইন্ডিয়াতে আগে তারা রাশিয়ান ব্লকে ছিল। সো রাশিয়ার পতনের পর ইন্ডিয়াতেও কিন্তু দেখবেন পাওয়ারের মধ্যে একটা শিফটিং হয়েছে। যতদিন রাশিয়া ছিল ততদিন পর্যন্ত কংগ্রেস পার্টি দীর্ঘ সময় সেখানে ক্ষমতায় ছিল। আচ্ছা, আবার রাশিয়ার পতনের পর থেকে এখন পরিষ্কারভাবে দেখা যাচ্ছে যে খুব কম সময় কংগ্রেস ক্ষমতায়, ম্যাক্সিমাম টাইম হচ্ছে সেখানকার যারা দক্ষিণপন্থী অর্থাৎ বিজেপি হচ্ছে সেখানে ক্ষমতায়। এবং এই বিজেপি যে দক্ষিণপন্থী শক্তি তারা কিন্তু সবসময় আমেরিকা এবং ইসরায়েল দ্বারা ব্যাকড। গুজরাটের যে উত্থান নরেন্দ্র মোদীর, এটা কিন্তু পুরোপুরি ইসরায়েলি ইনভেস্টমেন্টের কারণে উত্থান হয়েছে। সো এই মুহূর্তের যে ইন্ডিয়া আমরা দেখতে পাচ্ছি ইয়ের পর থেকে 9/11-এর পর থেকে, সেটা হচ্ছে আমেরিকার অরবিটিং স্টেট, অর্থাৎ আমেরিকাকে অরবিট করে সে হচ্ছে ঘুরছে। সো এবং এই অঞ্চলে যে কারণে আমরা দেখি যে যে আপনি যেটা বললেন ইন্দো মার্কিন যে অ্যাক্সেস, এটার কারণ হচ্ছে ওইটাই যে এই অঞ্চলে আমেরিকার সবচেয়ে বড় পার্টনার হচ্ছে, স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছে ইন্ডিয়া। সো এটা চায়না কন্টেনমেন্টের অংশ এবং একইভাবে ইয়েরও, ওয়ার অন টেররেরও অংশ। সো দুই জায়গাতেই ইন্ডিয়া হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় পার্টনার দক্ষিণ এশিয়াতে। সো এই এই অঞ্চলে ওয়ার্ল্ড অর্ডারের অবস্থানটা এটা। আর আপনি যেটা বলছেন যে এসকেলেশনের দিকে যাচ্ছে, এটার সমাধান কি? এটা অ্যাকচুয়ালি এটার প্রশ্নটা হচ্ছে যে এটা আমি যদি আরেকটু বড় করে প্রশ্নটাকে ধরি, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে আচ্ছা আদমকে তো জান্নাত থেকে ফেলে দেওয়া হয়েছে, এখন আদমের জন্য সলিউশন কি? আদমের জন্য সলিউশন আল্লাহ নিজেই বলেছে আবার জান্নাতে ফেরত যাওয়া। এমন কাজ করো যেন জান্নাতে ফেরত যেতে পারো। সো বর্তমান ওয়ার্ল্ড অর্ডারে এই যে এত বড় শিফট, এটা কিভাবে আসলো? ওই যে আমরা বললাম যে তুর্কি খিলাফতকে ফেলে দেওয়া হয়েছে। সো যখন তাহলে মুসলমানদের রাজনীতিটা কি হবে আসলে? হ্যাঁ, মুসলমানদের রাজনীতি হচ্ছে আবার ওই তুর্কি খিলাফতের মতো, অর্থাৎ আবার খিলাফত রাষ্ট্র ফিরিয়ে নিয়ে আসা, যেটা অবশ্যই ওই মডেল খিলাফতের মতো হবে। আমি তুরস্কের মতো দুর্বল খিলাফতের কথা বলছি না, বা শুধুমাত্র সুপার পাওয়ার আমি সেটাই বলছি না। খিলাফত আলা মিনহাজুন নবুয়ত যেটাকে বলে, যে অর্থাৎ নবুয়তের আদলে যে খিলাফত, যেটা প্রথম 4 জন খলিফার ক্ষেত্রে বলা হয় যে 30 বছর ছিল। সো ওই আদলে রাষ্ট্র কাঠামো ফিরিয়ে নিয়ে আসলেই একমাত্র ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে মুসলমানরা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। নইলে পরে আপনি যত খণ্ড বিখণ্ড থাকেন, আপনি 57টা কেন, যদি 570টা রাষ্ট্র আপনার হয়, আপনার কোনো লাভ নাই। আপনি দুর্বলই হতে থাকবেন। আপনি ভাবছেন আপনি স্বাধীন হচ্ছেন, আসলে আপনি বিচ্ছিন্ন হচ্ছেন। সো এখন আপনি এই শিয়া নাম দিয়ে রাষ্ট্র করেন, সুন্নি নাম দিয়ে রাষ্ট্র করেন, কোনো লাভ নাই। আপনাকে ইউনিফাইড মুসলিম রাষ্ট্র নিয়ে আসতে হবে। এই শিয়া মত, সুন্নি মতবাদ, এগুলা মাযহাব, এগুলো সবসময়ই থাকবে, খিলাফতের ভিতরে থাকবে, এগুলো কোনো ইস্যু না। কিন্তু ভাইয়ের সাথে ভাই মিলে থাকার মতো, যেমন আমাদের এখানে যদিও ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের উদাহরণ দেওয়া উচিত না, আদর্শ মুসলিম রাষ্ট্র না, কিন্তু তারপরে আমরা দেখব মুঘল আমলে মুঘলরা কিন্তু সুন্নি ছিল, কিন্তু তাদের অধীনে অনেক বড় বড় পদে হচ্ছে শিয়ারা কাজ করতেন, বড় বড় ইয়েতে। এবং আমাদের এখানে আমরা যদি দেখি যে আমাদের সর্বশেষ যিনি নবাব ছিলেন, নবাব সিরাজউদ্দৌলা, তিনি কিন্তু শিয়া ছিলেন এবং মির্জাফরও শিয়া ছিলেন। সো এই যে ব্যাপারটা, শিয়া সুন্নির যে পার্থক্যের ব্যাপারটা, পলিটিক্যালি এগুলো এই গত 100 বছরে এটাকে পশ্চিমারা যেভাবে সামনে এনেছে, সেইভাবে এটা এখন আছে। সো এসকেলেশন কমানোর উপায় হচ্ছে এই জাতীয় পার্থক্যগুলো ভুলে যাওয়া। যেখানে সৌদি আরব মনে করবে ইরান আমার প্রতিদ্বন্দ্বী, ইরান মনে করবে সৌদি আরব আমাদের প্রতিদ্বন্দ্বী। আমাদের কমন আইডেন্টিটি হচ্ছে আমরা মুসলিম, এবং আমাদেরকে সেই রাজনীতিটাই করতে হবে যেটা মুসলমানদেরকে আল্লাহ করতে বলেছেন। এখন মুসলমানরা যত বেশি ওয়েস্টার্ন হতে চাইবে, যত বেশি ইস্টার্ন হতে চাইবে, তত বেশি তার অধঃপতন হতে থাকবে। সে ওয়েস্টার্ন হোক আর ইস্টার্ন হোক, কোনো মুক্তি তার নাই। সে চীনের দিকে যাক, রাশিয়ার দিকে যাক, তার কোনো মুক্তি নাই। তার মুক্তি একদিকেই, মক্কার দিকে। যেটা আমি একদম শেষের দিকে এর একটা শের বলে শেষ করব। শেখ সাদি, তিনি বলছিলেন, আমার খুবই পছন্দের আমার ফেসবুক আইডিতে এটা মাঝে মধ্যে আমি পোস্ট করি, যে তিনি বলছিলেন যে তার সামনে রাসি বা কাবায় আর আবি ইরাহকে তুমি রবি বা তুর্কিস্তান আস্ত। সে বলছিল যে হে পথিক, তুমি যেদিকে যাচ্ছ এটা কাবার পথ নয়, আমার বড় ভয় হয় যে তুমি তুর্কিস্তান চলে যাবে। তুর্কিস্তান তখনকার চীনকে বলা হয়তো আর কি। সো মুসলমানরা যেদিকে যাচ্ছে আমার বড় ভয় হয় সেটা কাবার পথ না, সেটা হচ্ছে তুর্কিস্তানের পথ, ধ্বংসের পথ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে একটা খুব ইমোশনাল শেষ শুনলাম ভাইয়ের থেকে।
এবং ভাইকে অনেক ধন্যবাদ। ভাই তার পেশাগত জীবনের ব্যস্ততা থেকে আমাদের সাথে আসছেন এবং আমাদের প্রশ্নগুলোর অনেক ধৈর্যের সাথে অ্যান্সার দিয়েছেন। তো আবারও আরেকদিন হয়তো দেখা হবে আমাদের এপিসোড 4 এ। ততদিন মাআ-সালামা। আসসালামু আলাইকুম। আপনাকেও অনেক ধন্যবাদ আমাদের আপনাদের শোতে আমাকে ডাকার জন্য। আমি ধন্যবাদ দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।